সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা দেখে পরে আমি ম্যানুয়ালি নোট উঠায় রাখবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 30 জন। ঠিক আছে, তো এখন আমাদের একটুখানি আমাকে কনফার্ম করেন যে আমরা আপনাদের এগুলো হয়ে গেছে প্রাইভেট প্রোটেক্টেড প্যাকেজ। ওকে, অ্যানোনিমাস ইনস্ট্যান্স ভার্সেস নেমড ইনস্ট্যান্স, এটা হয়ে গেছে না হয় নাই? হয় নাই? আচ্ছা, ভয়েড ভার্সেস নন ভয়েড, এটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ক্লাস হ্যান্ডেল ভার্সেস ক্লাস ইনস্ট্যান্স, এটা হয়ে গেছে। ওকে, তাহলে ডট অপারেটর নিয়ে আমাদের ডিটেল হয়ে গেছে। ওকে, তাহলে এটা হবে তাহলে অ্যানোনিমাস ভার্সেস নেমড। ওকে, তাহলে আপনাদের অ্যানোনিমাস ভার্সেস নেমড, স্কোপ তো রিভিউ করার কিছু নাই, তাহলে অ্যানোনিমাস ভার্সেস নেমড অবজেক্ট এটা আমরা দেখব। ওকে, কনস্ট্রাক্টর গেটার সেটের টু স্ট্রিং হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কেন কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নাই? মানে এক্সপ্লেনেশন করা হয়েছে নাকি জাস্ট ইউজ করা হয়েছে? হ্যাঁ, তাহলে এটা লাগবে। মেথড ওভারলোডিং, মেথড চেইনিং, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমি টিক দিয়ে দিই। কনস্ট্রাক্টর এটা আমরা করে ফেলবো এখন। ক্লায়েন্ট অফ এ মেথড কল, কলার অফ এ মেথড কল, এগুলো তো আমরা বুঝি। হ্যাঁ হ্যাঁ, ইমপ্লিসিট ক্লায়েন্ট, এক্সপ্লিসিট ক্লায়েন্ট, হ্যাঁ। ওকে, এক্সপ্লিসিট ভার্সেস ইমপ্লিসিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, প্যাকেজ স্কোপ আমরা ডিটেল কথা বলছি, ওই যে ফোল্ডারের মধ্যে ক্লাসগুলোকে একসাথে রাখা। আমরা প্যাসেঞ্জার এয়ারলাইন্স দিয়ে টেস্ট করে দেখছি, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে লেটস সি এগুলো। আচ্ছা, এই যে ডিক্লারেশন ভার্সেস অ্যাসাইনমেন্ট ভার্সেস ইনিশিয়ালাইজেশন, ওকে ঠিক আছে, তাহলে আসেন এখন আপনাকে যদি বলি what do you mean, let's say we declare three variables xyz, int xyz semicolon. What is this? Declaration, and it's a declarative statement. Now what do you mean by assignment something to x versus initializing x? এটা কি আপনারা জানেন না জানেন? না জানলে বলেন, আমি তাহলে সরাসরি চলে যাই, যদি জানেন তাহলে বলেন। মানে কি ইনিশিয়ালাইজ মানেটা কি আগে সেটা বলেন। হ্যাঁ, সো আপনি যখন বললেন যে int x, সো 4 বাইট অ্যালোকেটেড, প্রিমিটিভের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশন অটোমেটিক, সো 4 বাইটস আর গিভেন and x is the reference to that byte. এটা তো ডিক্লারেশন, ডিক্লেয়ার করলে এটা হবে ফর প্রিমিটিভস। আচ্ছা, এখন আমি যদি বলি যে x equal to 10 বা x equal to input function, এটা কি অ্যাসাইনমেন্ট? So I am assigning a value to that memory location. তাহলে ইনিশিয়ালাইজেশন কি? থিংস মানে একটা ইন্টিজার নিয়ে কথা বলি আমরা, লেটস সে x একটা ইন্টিজার, তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ইনিশিয়ালাইজেশন অফ x? স্ক্রিনের কথা আসতেছে কেন? ধরেন আপনার এটা এফএক্সএমএল প্রজেক্ট না, এমনি কনসোল প্রজেক্ট, সেক্ষেত্রেও তো একটা ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন হতে পারে। তাহলে এটা ভিজুয়াল গ্রাফিক্যাল কোনো কিছুর সাথে রিলেটেড না, এটা হচ্ছে যে দ্য ভ্যালু of the variable and when you assign some value, কখনো আপনি বলতেছেন অ্যাসাইনমেন্ট, কখনো বলতেছেন ইনিশিয়ালাইজেশন।
তাহলে এই ডিস্টিংশনটা আমাদের বুঝতে হবে যে when we say that we assign a value to that memory for that variable, or when we say we initialize that variable. Now initial কথাটার মানে কি? Initial value. So if I say খেয়াল করেন x equal to 10, আপনি ডিক্লেয়ার করার পরে বললেন x equal to 10, এরপর আপনি অন্য কিছু কাজ করে আবার বললেন x equal to y, তাহলে x এর লেটেস্ট ভ্যালু কি? y এর ভ্যালু, আর x এর তার আগের ভ্যালু কি ছিল? তাহলে ইনিশিয়াল ভ্যালু কোনটা? তার মানে আপনার মেমোরি অ্যালোকেট হওয়ার সময় প্রথম যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ইনিশিয়াল ভ্যালু। কিন্তু এখানে আমাদের আরো একটু কনসেপ্ট বুঝতে হবে, সেটা হলো যে এখানে হচ্ছে ডিক্লারেশন। সো ইট ইজ এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট। ওকে, এনি স্টেটমেন্ট এন্ডস উইথ সেমিকোলন, এটাও ডিক্লারেটিভ স্টেটমেন্ট। এখানে আমরা তিনটা ক্লাস হ্যান্ডেল ডিক্লেয়ার করছি, x1 x2 x3, যারা নাল। আর xyz যে আমরা ডিক্লেয়ার করলাম এরা নাল না, এদের ভ্যালিড মেমোরি আছে 4 বাইট করে, কারণ এরা প্রিমিটিভ। তাহলে 4 বাইটের ভ্যালু কি এই মুহূর্তে? তাহলে দেখেন, খেয়াল করেন, এখন আমি বললাম যে x equal to 10, তাহলে আমি বলবো যে x10 is initial value of x, কেন না? এটাই তো প্রথম অ্যাসাইন করতেছি আমি, তাহলে আমি বলবো যে এটা ইনিশিয়াল ভ্যালু। এই যে দিচ্ছি x equal to 10, হ্যাঁ, তাহলে কি আমরা বলতে পারবো যে এটা ইনিশিয়াল ভ্যালু? তাহলে ইনিশিয়াল ভ্যালু কি? সেটা তো দেই নাই, তাহলে কি x এর ইনিশিয়াল ভ্যালু নাই? আমরা তো কোনো ইনিশিয়াল ভ্যালু দেই নাই, আমরা বলছি int x, তাহলে কি x এর ইনিশিয়াল ভ্যালু নাই? না, নাল তো একটা অ্যাড্রেস। নাল মানে কি? নাল মানে কি? কিছুই না। না, নাল হচ্ছে বাইট নাম্বার 0 অফ ইউর র্যাম, কিছুই না, এটা ভুল ইনফরমেশন। তাহলে আপনি যখন বলেন যে নেক্সট ইকুয়াল টু নাল, তার মানে আপাতত নেক্সট এর কোনো ভ্যালিড অ্যাড্রেস নাই। সো অ্যাড্রেস 0 পয়েন্ট করা মানে অ্যাড্রেস 0 ইজ নেভার অ্যাসাইন্ড টু এনি ভ্যালু। তার মানে ওটা সিম্বলিক, যে অ্যাড্রেস 0 কে পয়েন্ট করতেছেন মানে আপনি কাউকে পয়েন্ট করতেছেন। আপনার একটা কামান আছে, আপনি এদিকে পয়েন্ট করে এদিকে পয়েন্ট করে কামানটা ফেলতে পারেন, কিন্তু আপনি কামানের ব্যারেল নিচের দিকে নামে রাখছেন। ইউ আর নট পয়েন্টিং টু এনিবডি, বাট আপনি ওই যে নিজের যে মাটির নিচে, ওইখানে তো আপনি কামান ফেলবেন না, তাই না? তাহলে নিজেই নিজেকে সেলফ ডিস্ট্রাকশন হয়ে যাবে। সো দ্যাট ইজ নাল। নাল মানে বাইট 0 which is not assigned to anything. ওকে, সো কাজেই কিন্তু x is not null, ডিক্লেয়ার করার সাথে সাথে ইট হ্যাজ এ 4 বাইটস। তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হবে রান করার সময়, তখনই কিন্তু xyz এর জন্য 4 বাইট 4 বাইট 4 বাইট 12 বাইট অলরেডি গিভেন। তাহলে ওখানে ইনিশিয়াল ভ্যালু কি? এখন ওই যে 4 বাইট x কে দেওয়া হলো, y কে দেওয়া হলো, z কে দেওয়া হলো ফ্রম ফ্রি মেমোরি, কিন্তু এই মেমোরিটা তো আপনার কম্পিউটারে হয়তো আরেকটা অ্যাপ্লিকেশন একটু আগে ইউজ করছে, বা আরেকটা প্রোগ্রাম এটাকে ইউজ করছে। তাহলে তার ইউজ করা যে লাস্ট রেসিডুয়াল ভ্যালু, যেটা 0-1 কম্বিনেশনের, সে যেটা লাস্ট রেখে গেছে, এই মেমোরিটা এই 4 বাইট যখন আপনাকে অ্যাসাইন করছে, আপনার জন্য ওইটাই ইনিশিয়াল ভ্যালু, বাট দ্যাটস গার্বেজ ফর ইউ। দ্যাট ডাটা ডাজ নট বিলং টু ইউর প্রোগ্রাম আনলেস ইউ পুট সাম ভ্যালু ইয়োরসেলফ। বাট কিন্তু সেটা না হলেও ওখানে একটা ভ্যালু আছে ওই মেমোরিতে, যদি আগে ওই মেমোরিটা কেউ ইউজ করে থাকে, পোটেনশিয়ালি আছে। সো তার মানে আমরা যদি সেই গার্বেজ প্রিভেন্ট করতে চাই, উই নিড টু ইনিশিয়ালাইজ। তার মানে ইনিশিয়ালাইজ কখন হবে? এট দ্য টাইম অফ মেমোরি অ্যালোকেশন। তাহলে এই যে আপনি প্রথমবার ভ্যালু দিলেন, বাট স্টিল ইট ইজ নট ইনিশিয়াল ভ্যালু। আপনার কোড দেখে মনে হতে পারে এটাই তো প্রথম ভ্যালু আমি দিলাম, পরে হয়তো এক্স আরো আপডেট হবে, কিন্তু ডিক্লেয়ার করার পর এটাই প্রথম ভ্যালু আমি দিয়েছি, বাট ইউ হ্যাভ অ্যাসাইন্ড। ওকে, সো দিস ইজ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে ইনিশিয়াল কি? এই যে আপনি ওয়াই কে ইনিশিয়ালাইজ করতেছেন কখন? এট দ্য টাইম অফ ডিক্লারেশন। ইউ আর ডিক্লেয়ারিং 3 ইন্টিজার্স
y is initialized, but xy not. X or z is not initialized. Maybe you will assign some value for the first time somewhere down the line, but they will not be initial value. এই মেমোরি অ্যালোকেশনের সময় যে ভ্যালুটা ছিল অলরেডি সেখানে আগে থেকেই সেটাই তার ইনিশিয়াল। তো সেটা আপনি y এর ক্ষেত্রে বললেন যে না মেমোরি অ্যালোকেট হওয়ার সময়ই ওখানে 10 থাকবে at the time of declaration. So initialization is declaration with assignment. যখন ডিক্লেয়ার করার সময় মেমোরি অ্যালোকেশন হওয়ার সময় আপনি ভ্যালু দিয়ে দিচ্ছেন, দ্যাটস ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়াল এই কথাটা কেন আনলাম, কারণ অবজেক্টের ক্ষেত্রে এটা আরো বেশি রিলেভেন্ট। সো when I say S1 S2 S3, ওকে, এখন আমি যদি এখানে বলি S1 S2 S3 কোনোটাই ইনিশিয়ালাইজ না, ওকে। কিন্তু আমি যখন ইনিশিয়ালাইজ হতে হলে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়ালাইজ মানে কি ইনিশিয়াল ভ্যালু রাখতে হলে তো মেমোরি লাগবে। নাও ফর অবজেক্ট they don't have any memory, they are simply null, কারণ আমরা জানি যে প্রত্যেকটা অবজেক্টকে নিউ করতে হয়। সো তার মানে আপনি যখন বলতেছেন যে S1 equal to নিউ স্টুডেন্ট, তখন আসলে মেমোরি অ্যালোকেট হচ্ছে, কাজেই তখন ওইটা ইনিশিয়ালাইজ হবে বা তখন সেটা ইনস্ট্যান্সিয়েটেড হবে, ইনস্ট্যান্স ক্রিয়েট হবে এবং তখন সেখানে ইনিশিয়াল ভ্যালু রাখা হবে। কিন্তু এখানে কিন্তু কোনো ইনিশিয়ালাইজেশন হয় নাই ডিক্লারেশন করার সময়। কিন্তু আপনি চাইলে করতে পারেন, যেমন y এর ক্ষেত্রে আমরা করেছি সেরকম S2 এর ক্ষেত্রে আপনি ইউ আর ডিক্লেয়ারিং 3 ক্লাস হ্যান্ডেল S1 S2 S3, so S1 S2 S3 are declared but S2 is initialized, অর্থাৎ ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে। ডিফারেন্স আছে কারণ ভেরিয়েবলে মেমোরি অ্যালোকেট করতে হচ্ছে না, আপনি ডিক্লেয়ার করলেই মেমোরি পেয়ে যাচ্ছেন, সো ইউ জাস্ট গিভ দ্য ভ্যালু, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে আপনাকে নিউ মেমোরি অ্যালোকেট করতে হচ্ছে, ওকে। এখন কথা হলো যে নিউ মেমোরি অ্যালোকেট করলেন, বাট হোয়াট উইল বি দ্য ইনিশিয়াল ভ্যালু ফর S2? আইডির ভ্যালু কি হবে, নেম কি হবে, সিজিপিএ কি হবে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু? আপনি তো ওয়াই বলে দিলেন 10 স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এখানে তো আপনি শুধু ইনস্ট্যান্স ক্রিয়েট করছেন, মেমোরি ক্রিয়েট হয়েছে, কিন্তু মেমোরি ক্রিয়েট হওয়ার সময়ই কিন্তু ইনিশিয়াল ভ্যালুগুলো বসবে। সেটা কি, সেটা কি আমি কিছু বলেছি? তাহলে খেয়াল করেন এখানেই দ্য কনস্ট্রাক্টর কামস ইনটু পিকচার। আমরা কি এয়ারলাইন্স এর ওটা করেছিলাম? ওকে, তাহলে লেটস ওপেন দ্যাট প্রজেক্ট। Section 4 Airlines Operation. Okay. So if you look here in the controller class, আমরা তো কোনো আচ্ছা কন্ট্রোলার ক্লাস আমরা এটা ইউজ করেছি না, হ্যালো কন্ট্রোলারই বোধহয় করেছি। তাহলে এই যে দেখেন in line number 17 what we are doing, we are initializing P but not P2. P2 কে আমরা পরে গিয়ে ইনস্ট্যান্সিয়েট করছি। এখন এই লাইনটাকে একটু ব্যাখ্যা করেন তো, যে P ইকুয়াল টু নিউ P1, এইটুকুর মানে কি, এই কথাটুকুর মানে কি? Somebody explain me. এই হাইলাইটেড কোডটার মানে কি? We are requesting JVM at runtime যে allocate new memory of what type? কিভাবে? ওই যে ডান পাশে বলছি প্যাসেঞ্জার, তাহলে প্যাসেঞ্জার টাইপের নিউ মেমোরি অ্যালোকেট করো, এবং দ্যাট নিউ মেমোরি উইল নট বি অ্যানোনিমাস, ইট উইল হ্যাভ এ নেম অ্যান্ড দ্য নেম ইজ পি। কিন্তু প্যারান্থেসিসের অর্থ কি? এই যে এখানে প্যারান্থেসিস আছে, প্যারান্থেসিস আমরা কোথায় ইউজ করি? প্যারান্থেসিস কোথায় ইউজ করি?
ফাংশন কল করলে এবং মেথড কল করলে, তার মানে প্যাসেঞ্জার লুকস লাইক এ মেথড বাট ইটস ক্লাস নেম। তাহলে কনস্ট্রাক্টর ইজ এ মেথড, it's a special method. Now, how compiler and JVM will recognize that this particular method is constructor? Because it has the class name. তাহলে প্যাসেঞ্জার নামে, প্যাসেঞ্জার ক্লাসে প্যাসেঞ্জার নামে যদি কোনো মেথড থাকে ওইটাই কনস্ট্রাক্টর। স্টুডেন্ট ক্লাসে স্টুডেন্ট নামে যদি কোনো মেথড থাকে ওটাই কনস্ট্রাক্টর। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাবে। আমার এই প্যাসেঞ্জার, ধরেন আমার এই কম্পাস ক্লাসে বা ক্লক পাইলট ক্লাসে আমার কয়টা মেথড আছে? দুইটা মেথড, ইনস্ট্রাক্ট কেবিন ক্রু টু পারফর্ম সিকিউরিটি চেক, আরেকটা হলো কনফিগার অটোপাইলট। নাও ইজ দেয়ার এনি কনস্ট্রাক্টর in the pilot class? Is there any method called pilot? Pilot নামেই একটা মেথড থাকবে, আছে? তার মানে এই ক্লাসে আমি কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট করি নাই। এখন আমার যদি এই মেথডটা না থাকে, আমি কি এই মেথডটা কল করতে পারবো? তাহলে লাল কালি দিয়ে দেখাই দিবে না যেখানে কল করব যে এই মেথড তো হবে না এই কল। তাহলে খেয়াল করেন, এখন আমি যদি বলি যে একটা পাইলট ক্রিয়েট করি, প্যাসেঞ্জার তো ক্রিয়েট করছি, এখন পাইলট ক্রিয়েট করে দেখাই। সো লেটস সে কন্ট্রোলার কোথায়? হ্যালো কন্ট্রোলার, ওকে। তাহলে এখন এখানে আমি যদি আপনাকে একটা পাইলট ক্রিয়েট করে দেখাই, ওকে। সো পাইলট পি বা পাইলট 1, ওকে, ইম্পোর্ট করতে হবে অন্য প্যাকেজে যেহেতু আছে, করে ফেললাম। এখন আমি যদি বলি যে নিউ পাইলট, মানে পাইলট নামে একটা এই যে মেথড কলের মতো, it exactly looks like a method call. মানে I am requesting for new memory এবং সাথে সাথে কনস্ট্রাক্টরকে আমি ইনভোক করে দিলাম। তাহলে কি হবে? মেমোরি অ্যালোকেশনের সময় এই কনস্ট্রাক্টর কাজ করবে এবং সে ফিল্ডে ইনিশিয়াল ভ্যালুগুলো রাখবে। সো কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজেশনের কাজটা করে। এখন প্রশ্ন হলো যে আমি কি কনস্ট্রাক্টর মেথড রাখছি পাইলট ক্লাসে? আমার কি পাইলট ক্লাসে কনস্ট্রাক্টর মেথড আছে? আছে না নাই? নাই। তাহলে তো এখানে এরর দেওয়ার কথা ছিল, এরর দেয় নাই কেন? There is no error. The reason is, if I don't write any constructor method, constructor থাকাই লাগবে, object cannot be garbage. So instance create করার সাথে সাথে fields must have initial value. So therefore, if we do not write any constructor, compiler provide an implicit, চোখে দেখা যায় না, default constructor. That is why সে error দিচ্ছে না। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর ইনিশিয়াল ভ্যালু কি ঠিক করে? এখন ধরেন পাইলট ক্লাসে আমরা যদি কিছু ফিল্ড রাখি, যে প্রাইভেট, আমরা তো বলছি যে ফিল্ডগুলো কেন প্রাইভেট রাখবো, তো এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নাই। ধরেন পাইলট আইডি বা এমপ্লয়ি আইডি ইন্টিজার, ওকে, প্রাইভেট স্ট্রিং নেম, private license number, pilot license number, okay. License spelling CNC না CNC, হ্যাঁ, LI তারপরে কি লাইসেন্স, LI না CNC মনে হয়, পাইলট লাইসেন্স নাম্বার, ঠিক আছে। আরো তো ফিল্ড থাকবে, তাই না? তো ধরেন এটাও একটা ইন্টিজার। তাহলে এই যে তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু কি হবে? বা ধরেন তার একটা ডেট অফ বার্থ থাকতে পারে, তাহলে প্রাইভেট
লোকাল ডেট, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিংও থাকতে পারে, ডেট অফ জয়নিং। তাহলে এই কয়টা ফিল্ড, হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? 5টা ফিল্ড, 4টা কই পাইলেন? 4 টাইপের 5টা ফিল্ড। তো এই 5টা ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু কি হবে? কম্পাইলার তো আমাকে একটা কনস্ট্রাক্টর দিয়েছে টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। এখন কম্পাইলারের সাপ্লাই ডিফল্ট কনস্ট্রাক্টর তো আর জানে না যে আমি ইনিশিয়াল ভ্যালু কি রাখতে চাই। তাহলে সে কি করবে, প্রিমিটিভস এর ক্ষেত্রে নিউমেরিক টাইপ হলে সে 0 বসায় দেবে। আর যদি ফিল্ড ইটসেলফ ইজ অ্যান অবজেক্ট অফ সাম ক্লাস, তাহলে সেটাকে নাল করে দেবে। কারণ ক্লাস হ্যান্ডেল, ফিল্ড অবজেক্ট মানে এটা ক্লাস হ্যান্ডেল, অন্য একটা ক্লাসের হ্যান্ডেল, সো ইট অলসো ক্যান বি নাল। তাহলে সে ডিফল্ট হিসাবে আমার এই এমপ্লয়ি আইডি 0 করবে, লাইসেন্স নাম্বার 0 করবে, আর নেম কি, নেম একটা অবজেক্ট, স্ট্রিং টাইপের অবজেক্ট, ক্লাস হ্যান্ডেল, তো নেমকে সে নাল করে দিবে, আর ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং কে সে নাল করে দেবে। তাহলে আমি যদি এখন এটাকে শো করি, বা ধরেন একটা আমি শো বানাইতে পারি, অথবা আমি একটা অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট বের করে নিয়ে আসতে পারি বাই ফ্রম টু স্ট্রিং মেথড। টু স্ট্রিং ইজ এ মেথড, যে মেথডের কাজ হচ্ছে অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট রিটার্ন করা। সো কেউ যদি অবজেক্টটাকে আউটপুটে ইউজ করতে চায়, তার মানে তার ওই ফিল্ডের ভ্যালুগুলোর একটা কন্টেন্ট দরকার। ওইটাই তো আপনার এখন একটা কাস্টমার অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট কি, কাস্টমার ইনফরমেশন, তাই না? প্রোডাক্ট অবজেক্ট তো আর স্ট্রিং না, প্রোডাক্ট অবজেক্ট তো P1 তো আর স্ট্রিং না, P1 তো প্রোডাক্ট টাইপের একটা অবজেক্ট, কিন্তু এটার স্ট্রিং ইকুইভ্যালেন্ট কি, প্রোডাক্ট ইনফরমেশন গুলো একটা স্ট্রিং হিসেবে আপনি রিটার্ন করতে পারেন। সো এই টু স্ট্রিং মেথড আমরা লিখতে পারি, বা এটা আমরা অটো জেনারেটও করতে পারি। সো জেনারেট, এই যে দেখেন টু স্ট্রিং। তাহলে টু স্ট্রিং আমাকে সবগুলো ফিল্ড মিলে তুমি স্ট্রিং একটা জেনারেট করো, তাহলে এই যে রিটার্ন, এই যে এইটা হচ্ছে একটা স্ট্রিং যেটা সে রিটার্ন করবে। তাহলে ক্লাসের নাম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্রম্পট ফিল্ড 1 ইকুয়াল টু ফিল্ড 1 ভ্যালু, কমা স্পেস ফিল্ড 2 ইকুয়াল টু ফিল্ড 2 ভ্যালু, এইভাবে সে দিবে। টু স্ট্রিং হচ্ছে আমি স্ট্রিং হিসাবে, আমি অবজেক্ট যদি আউটপুটে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তো স্ট্রিং হিসাবেই সেটা আপনি একটা লেভেলে দেখালে স্ট্রিং হিসাবেই দেখাইতে হবে, কনসোলে প্রিন্ট করলে একটা স্ট্রিং হিসাবেই প্রিন্ট করতে হবে, তাই না? একটা পিডিএফ এ রাখতে গেলে স্ট্রিং হিসাবেই রাখতে হবে। সো দেয়ারফোর আপনার অবজেক্টের যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চান, দ্যাটস নাথিং বাট স্ট্রিং ইকুইভ্যালেন্ট। তো সেটার জন্য একটা টু স্ট্রিং মেথড আমরা নিজেরাও লিখতে পারি, অটো জেনারেটও করা যায়। ওকে, তাইলে এই টু স্ট্রিং মেথড আমাকে কি দিবে, ওই যে কমা স্পেস দিয়ে দিয়ে সব ফিল্ডগুলোর ভ্যালু সে আমাকে দেখাবে। তো এটা কি আমরা বুঝতে পারলাম? তাইলে এখন আমি যদি এটাকে এখন প্রিন্ট করতে চাই কন্ট্রোলারে গিয়ে যে পাইলট 1, তাইলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে কি পাঠাতে পারি, পাইলট 1 ডট টু স্ট্রিং। আমাকে আর কষ্ট করে শো পাইলট ইনফো বানাইতে হইল না, রাদার আমি টু স্ট্রিং থেকে ওই কন্টেন্টটা নিয়ে প্রিন্ট লাইনে পাঠাতে দিলাম। তাহলে এখানে কি দেখাবে, আমার employee ID and license number will be 0, আর name, date of birth, date of joining will be null। এটা যদি আমরা টেস্ট করি তাই দেখতে পাবো। তাহলে আমার হ্যালো অ্যাপ্লিকেশনে কি ফাইলের নাম দেওয়া আছে? আচ্ছা, এটা হ্যালো ভিউটাই আছে। ওকে, ওকে, খেয়াল করেন, পাইলট সেকেন্ড ব্র্যাকেট এমপ্লয়ি আইডি 0, নেম নাল, পাইলট লাইসেন্স নাম্বার নাল, ডেট অফ বার্থ নাল, ডেট অফ জয়নিং নাল। ওকে, এখন আসেন প্যাসেঞ্জার ক্লাসে যদি আমি কনস্ট্রাক্টর না দেই, তাহলে প্যাসেঞ্জার ক্লাসে তো কম্পাইলার আমাকে একটা কনস্ট্রাক্টর দিবে না? তো প্যাসেঞ্জার ক্লাসে আমরা কনস্ট্রাক্টর গুলো কমেন্ট করে দিই। গত ক্লাসে আমরা জেনারেট করছিলাম, হয়তো ব্যাখ্যা করার সময় পাই নাই।
ইফ আই এম নট রং। তাহলে আমাদের শুধু অন্যান্য মেথড গুলো আছে, কনস্ট্রাক্টর নাই। ওকে, এটা তো কনস্ট্রাক্টর না, এটা গেটার মেথড। হ্যাঁ, করবে না তো, কারণ এটা কোডিং কনভেনশন। যে কোডিং কনভেনশন হলো মাল্টি ওয়ার্ড হলে ক্যামেল কেস হবে। হ্যাঁ, যে সাবসিকুয়েন্ট লেটার গুলো, ওয়ার্ড গুলো সব ক্যাপিটালাইজ হবে। আর প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ হবে কিনা, যদি আইডেন্টিফায়ার হয় তাহলে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ হবে না, আর আইডেন্টিফায়ার না হলে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ হবে না। হোয়াট ইজ আইডেন্টিফায়ার? হুইচ না, ডিকশনারি মিনিং খুঁজবেন সবসময়। ডিকশনারি একটা নাম দেওয়া হয় কেন? ডিকশনারি মিনিংটাকে আপনার এই কনটেক্সটে ম্যাচ করানো হয়। তাহলে আইডেন্টিফায়ার ডিকশনারি মিনিং কি? হু আইডেন্টিফাইজ সামথিং। তাহলে আমাদের প্রোগ্রামিং এর কনটেক্সট আইডেন্টিফায়ার কে? হু আইডেন্টিফাইজ, নো নট সামথিং, এ মেমোরি। এখানে সামথিং মানে মেমোরি। হু আইডেন্টিফাইজ দ্য মেমোরি। তাহলে আপনি যখন বলতেছেন যে ইন্ট এক্স, এখানে ইন্ট কি আইডেন্টিফায়ার? এখানে ইন্ট কি আইডেন্টিফায়ার না এক্স আইডেন্টিফায়ার? তাহলে এক্স হচ্ছে আইডেন্টিফায়ার। আর ইন্ট কি? প্রিমিটিভ। প্রিমিটিভ স্টার্টস উইথ স্মল লেটার। আচ্ছা, এখন আপনি যদি বলেন না ইন্ট কি কোনো মেমোরিকে রিপ্রেজেন্ট করে না এক্স মেমোরিকে রিপ্রেজেন্ট করে? হু আইডেন্টিফাইজ মেমোরি? এক্স। int does not represent any memory. আচ্ছা, এখন আমি যদি বলি যে স্ট্রিং নেম, তাহলে স্ট্রিং কি কোনো মেমোরি রিপ্রেজেন্ট করে? না, নেম একটা মেমোরি রিপ্রেজেন্ট করে, যেখানে আপনি নেমের ভ্যালুটা রাখছেন, ক্যারেক্টারস গুলো রাখছেন, তাই না? আচ্ছা, আমি যদি এখন বলি যে এখানে যদি বলি যে s1 ডট পে বিল, তাহলে পে বিল কি আইডেন্টিফায়ার? বিকজ ইট স্টার্ট উইথ স্মল লেটার। কিন্তু এটা কি আইডেন্টিফাই করে? ওই যে আপনার যে প্রোগ্রাম, এটা যখন কম্পাইল হয় তখন তো মেশিন কোডে কনভার্ট হয়, তাহলে মেশিন কোডটা র্যামে লোডেড থাকে না? তাহলে আপনি যখন কলটা করলেন, আপনার ওই ফাংশনের বডিটা মেশিন কোড হিসাবে র্যামের কোথায় আছে? এই মেথডের নাম সেই অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করে। তাহলে যেখানে গেলে আপনি ইনস্ট্রাকশন গুলো পাবেন, অর্থাৎ মেথডের ভেতরে যে কোডগুলো লিখছেন সেই ইনস্ট্রাকশন কোডগুলো পাবেন। তাহলে মেথড, আমার প্রোগ্রামটাও তো, আমার ডাটা যেমন র্যামে লোড হয়, আমার প্রোগ্রামটাও তো র্যামে লোড হয়। অ্যাপ্লিকেশন ইটসেলফ ইজ লোডেড ইন ইউর র্যাম। তাহলে অ্যাপ্লিকেশনের যদি লোড, অ্যাপ্লিকেশনটা যদি 4 মেগাবাইট জায়গা দখল করে অ্যাপ্লিকেশন ইটসেলফ, তার মানে আপনার ইএক্সি ফাইল 4 মেগাবাইট জায়গা নিছে। এখন ইএক্সি ফাইলের কোথাও না কোথাও তো আপনার মেথডের কোডটুকু আছে, সেটা কোথায় আছে সেটা যদি জানতে না পারি, কল হইলে এক্সিকিউট করবো কিভাবে? তাহলে মেথডের নাম গিভস ইউ দ্য অ্যাড্রেস অফ ইউর মেথড স্টার্টিং পয়েন্ট। নাও এগেইন ইটস এ রিলেটিভ অ্যাড্রেস ডিসপ্লেসমেন্ট, মানে আপনার এই কোডটা যেখানে আছে সেখান থেকে কত বাইট উপরে বা কত বাইট পরে। কারণ এই ইএক্সিটা প্রথমবার যখন লোড করলেন তখন হয়তো বাইট নাম্বার 217 থেকে 4 মেগাবাইট দিল, তখন 4 মেগাবাইট মানে 4 মিলিয়ন বাইট। তাহলে আপনার ইএক্সি ফাইলের স্টার্টিং বাইট হয়তো 213 নাম্বার বাইট। এইবার কালকে যখন এই অ্যাপ্লিকেশন লোড করবেন, সেটা স্টার্টিং বাইট 213 না হয়ে 25,022 হতে পারে। তাহলে 213 থেকে কত বাইট গেলে এই ফাংশনের বডি পাওয়া যাবে? আবার কালকে সে বলবে 25,013 থেকে কত বাইট গেলে এই ফাংশনের বডি পাওয়া যাবে। তার মানে সে ডিসপ্লেসমেন্ট দেয়। তার মানে আপনার অ্যাপ্লিকেশনের স্টার্টিং পয়েন্ট থেকে কত বাইট পরে গেলে এই মেথডের বাইট পাওয়া যাবে। তার মানে এই মেথড নেম ইজ অলসো অ্যান আইডেন্টিফায়ার। তাহলে মেথড নেম, ভেরিয়েবল নেমস, অবজেক্ট নেমস, দিস আর অল আইডেন্টিফায়ার্স বিকজ দে, ভেরিয়েবল অবজেক্ট occupies their own memory, আর মেথড needs to know the byte number of the code. So they are all identifier.
What about class name? Does class name identify any memory? How? Student S1. S1. এখন S1 বাইট 0 কে রিপ্রেজেন্ট করে নাল, কিন্তু আপনি যখন নিউ করবেন তখন S1 রিপ্রেজেন্ট সাম ভ্যালিড মেমোরি, বাট স্টুডেন্ট কি কোনো মেমোরিকে রিপ্রেজেন্ট করে? টাইপ, হ্যাঁ, তো স্টুডেন্ট ডাজ নট রিপ্রেজেন্ট এনি মেমোরি। আপনি যদি বলেন স্টুডেন্টের অ্যাড্রেস কত, স্টুডেন্ট কত নাম্বার বাইট রিপ্রেজেন্ট করে? নাথিং। S1 জিজ্ঞেস করতে পারেন S1 কত নাম্বার বাইট থেকে শুরু হয়েছে, S2 কত নাম্বার বাইট থেকে শুরু হয়েছে। এখন স্টুডেন্টের জন্য 100 বাইট দরকার সবগুলো ফিল্ড মিলে, তাহলে 100 বাইটের স্টার্টিং বাইট কত, এটা S1 বলবে। আপনি যখন বলবেন যে S1 ডট ভ্যাল বা S1 ডট আইডি, তো S1 থেকে আপনি পেয়ে যাচ্ছেন অবজেক্টের স্টার্টিং বাইট, তাহলে S1 রিপ্রেজেন্ট ইউর অবজেক্ট, বাট স্টুডেন্ট একটা টাইপ, এটা একটা ডেসক্রিপশন, তাহলে এটা তো আইডেন্টিফায়ার না। সো দ্যাটস ওয়াই ক্লাস নেম উইথ ক্যাপিটাল লেটার। যাই হোক, আপনি আমার 5 মিনিট খেয়ে দিলেন। তো এটা আমাদের কারেন্ট ডিসকাশনে ছিল না, যাই হোক হলো ভালো। তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম, রাইট? আমাদের কনস্ট্রাক্টর আমি এখন দিলাম না, ওকে, আমার কোনো কনস্ট্রাক্টর নাই। তাহলে আমি যদি এখন কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে যদি আমি এখন এই যে p ইকুয়াল টু নিউ প্যাসেঞ্জার, এটাতে কোনো অসুবিধা নাই, কেন? Why? Because compiler provided a zero parameter constructor, কিন্তু কম্পাইলার তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমাকে দেয় নাই, এইটা এখন আর আমি করতে পারছি না। আচ্ছা, করলাম না, ধরেন পিটাই করলাম, তাহলে এখানে আমাকে কি দেখাবে আউটপুট বলেন এখন? এই যে নিউ প্যাসেঞ্জার ইনফোতে আমাকে কি দেখাবে? These are your fields. NID 0 দেখাবে আর নাল, লোকাল ডেটা নাল, তাহলে বাকি সবগুলো নাল। তাহলে আপনি যদি এটা রান করেন তাহলে দেখবেন যে NID নাল, NID 0, বাকি সব নাল। তাহলে দেখেন আমার NID 0 আর বাকি সবগুলা নাল। তাহলে কম্পাইলার কিন্তু নীরবে আপনাকে একটা কনস্ট্রাক্টর দিচ্ছে, গার্বেজ রাখতে দিচ্ছে না, সে নিউমেরিক গুলোকে 0 করে দিচ্ছে আর হ্যান্ডেল গুলোকে নাল করে রাখতেছে। এখন আপনার মনে হইতেছে যে ঠিক আছে NID 0, কিন্তু স্ট্রিং গুলো আমি টিবিএ রাখতে চাই, ডেট অফ বার্থ নাল ওকে, কিন্তু স্ট্রিং গুলো আমি টিবিএ রাখতে চাই, তাইলে কি করতে হবে? তখন আপনাকে নিজের কনস্ট্রাক্টর প্রোভাইড করতে হবে। তো তখন আপনি বললেন যে না, আমি চাই যে আমার সবগুলো নাল না দেখায় স্ট্রিংগুলো আমাকে, তখন আপনি বললেন যে আমি তাহলে একটা 0 প্যারামিটার কনস্ট্রাক্টর বানাই, কম্পাইলার যেটা দিছে সেটাকে ক্যান্সেল করে আমি নিজেই একটা বানাবো। তো তখন আপনি এটা বানাইলেন, তো তখন কি হবে? তখন কিন্তু আপনার এই স্ট্রিংগুলো এখন টিবিএ হয়ে যাবে, কিন্তু ডেট অফ বার্থ স্টিল নাল থাকবে। তো এটা হচ্ছে ইট অ্যালাউস ইউ টু কাস্টমাইজ ইউর কনস্ট্রাক্টর। আপনি যদি কম্পাইলারের ওই 0 ডিফল্ট অ্যান্ড 0 নাল বাদ বাকি প্রিমিটিভ সব 0 নিউমেরিক গুলো আর নন নিউমেরিক সবই নাল, এইটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন 0 প্যারামিটার কনস্ট্রাক্টর। তাহলে দেখেন এখন এটা 0, এটা নাল, কিন্তু বাকিগুলো সব টিবিএ। এখন প্রশ্ন হলো এই 0 টিবিএ ঠিক আছে, ইনিশিয়ালি হয়তোবা এটা ঠিক আছে, বাট আলটিমেটলি এটা তো কাজের কিছু না। সো আপনি যখন কাস্টমার হিসাবে সাইন আপ করছেন, একটা নিউ কাস্টমার অবজেক্ট তৈরি হচ্ছে, and you expect the input should be the initial value. So we need to create parameterized constructor, তাহলে আমরা কনস্ট্রাক্টরও জেনারেট করতে পারি। ওকে, তো তাহলে আমি যদি এটা ফেলে দেই, দিয়ে আপনাকে ফ্রেশলি দেখাই, তাহলে নিউ কি বলে জেনারেট কনস্ট্রাক্টর, নাও এটা দিলে হবে 0 প্যারামিটার। এখন আপনি এখানে বলেন যে আমার ওইটা নাল, ওইটা 0, ওকে, তাহলে এটা আপনি বললেন, এবং একই সাথে আপনি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরও জেনারেট করতে পারেন।
তাহলে again generate constructor. Now you choose how many parameters. Now do you want to provide all parameters to the constructor or not? কোনটা? একটা প্যাসেঞ্জার যখন এয়ারলাইন্সে সাইন আপ করতেছে, রেজিস্ট্রেশন করতেছে, সে তো সবগুলো ফিল্ডেরই ভ্যালু দিচ্ছে। তাহলে you expect all the field should have the initial value which is provided as the input. তাহলে আপনার টিপিক্যাল কেসে সবগুলো দিয়ে আপনি একটা অল প্যারামিটার কনস্ট্রাক্টর জেনারেট করবেন। কিন্তু ধরেন আমি এখন একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতেছি, আমি CITS অ্যাডমিন, আমার একটা গোল হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ইন আইলাস। তাহলে ওখানে আমি যখন একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করব, সিজিপিএ যদি ফিল্ড হয়, সিজিপিএর ইনপুট আমি কি দিব? না বুঝলে বলেন, আবার বলি। ওকে, সো আই এম CITS admin. One of my goal is create new account. তা আমাকে অ্যাডমিশন অফিস থেকে লিস্ট পাঠাই দিছে যে এই স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে ফর অ্যাডমিশন, এদের অ্যাকাউন্ট ক্রিয়েট করো। তাইলে আমি এখন যখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখন স্টুডেন্টের ধরেন 10টা ফিল্ড আছে, তার মধ্যে একটা ফিল্ড হচ্ছে সিজিপিএ। তাহলে আমি CITS অ্যাডমিন হিসেবে যখন একটা ইনপুট গুলো দিব অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আমি কি সিজিপিএ এর ইনপুট দিব নাকি দিব না? নতুন অ্যাকাউন্ট হলে তো এটা দেওয়া দরকার না, এটা এমনি আমি ধরে নিতে পারি 0। তাহলে আমার 10টা ফিল্ড থাকলে আমি এখন 9টা ফিল্ড দিয়ে কনস্ট্রাক্টর বানাতে পারি। তাহলে 9টার ইনপুট দিব আর কনস্ট্রাক্টরের মধ্যে একটা লাইন লিখে দিব সিজিপি ইকুয়াল টু 0। ওটা প্যারামিটার নেওয়ারই দরকার নাই। তাহলে সেরকম হলে আপনি লেস প্যারামিটার দিয়েও কনস্ট্রাক্টর বানাতে পারেন। সো আমার যদি একটা ক্লাসে 6টা ফিল্ড থাকে, হাউ মেনি কনস্ট্রাক্টরস আই ক্যান মেক? 7. You can also make a 0 parameter constructor, default constructor. কিন্তু মিনিমাম বেয়ার মিনিমাম আপনারা যেটা করবেন, ক্লাস বানানোর সাথে সাথে ধাম 0 প্যারামিটার, অল প্যারামিটার, এই দুটো বানাবেনই। কারণ অল প্যারামিটারটাই বেশি লাগে, 0 প্যারামিটারটা আপনার লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন আমার যদি অবজেক্ট ক্রিয়েট হয় অনলি ফ্রম অ্যাডিং নিউ ইউজার টাইপের অ্যাক্টিভিটি থেকে, তাহলে কি আমার 0 প্যারামিটার কনস্ট্রাক্টর কাজে লাগবে নাকি লাগবে না? সো নাও আই হ্যাভ টু কনস্ট্রাক্টর, একটা হচ্ছে 0 প্যারামিটার আর একটা হচ্ছে অল প্যারামিটার। আমার এই প্রজেক্টের জন্য কোন কনস্ট্রাক্টরটা ইউজ হবে? একটা নিউ প্যাসেঞ্জার কখন ক্রিয়েট হবে? যখন একজন প্যাসেঞ্জার সাইন আপ করবে। That is the only time a new passenger object will be created. তা আমি এখন ইউএস বাংলার ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করলাম বা সাইন আপ করলাম, তো তখনই তো আমার একটা প্যাসেঞ্জার অবজেক্ট তৈরি হবে, তাই না? তো only use case of creating a new passenger object is when a passenger sign up. তাহলে আমার 0 প্যারামিটার কনস্ট্রাক্টর কি ইউজ হবে এই প্রজেক্টে নাকি হবে না? এটা আপনারা ভিজুয়ালাইজ করেন। হবে না, কারণ আমি তো রেজিস্ট্রেশন করার সময় ইনপুট দিচ্ছি, এটাই ইনটিউটিভ। এবং ডিজাইনও আমাকে তাই বলবে যে ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড রেজিস্টার বাটন ক্লিক করেন। তো ফিল আপ দ্য ফর্ম কি? আপনি ফিল্ডের ভ্যালু দিচ্ছেন। তাহলে 0 ওগুলোই আপনি এক্সপেক্ট করেন যে কনস্ট্রাক্টরে চলে যাবে অ্যাজ ইনিশিয়াল ভ্যালু। তাহলে আপনি 0 প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ কোথায়? তাহলে আমি 0 প্যারামিটার কনস্ট্রাক্টর যদি না দেই, কাজে না লাগলে আমি নাও দিতে পারি। তাহলে আমার ক্ষেত্রে এখানে শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাই লাগবে। তাহলে আমি যদি কন্ট্রোলারে যাই, এগেন হ্যালো কন্ট্রোলার, এটা তো ডেমো পারপাস, এটা তো আসলে আমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমার আসলে কাজে লাগবে এইটা, কারণ এগুলো আমি ওই ফিল্ড, কম্বো বক্স, রেডিও বাটন ওইসবের মধ্যে দিব। তাহলে এইটাই আমার ইউজ হবে, তাই না? বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই?
তো তাহলে আমি যদি এখন এখানে বলি যে প্যাসেঞ্জার P2 তাহলে আমার কি এখন যে কোড অন অ্যাকশনের এখানে কি আমার জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর দরকার আছে প্যাসেঞ্জার ক্লাসে দরকার আছে না নাই নাই তাইলে পরে আমি পাইলট ক্লাসে গিয়ে বা প্যাসেঞ্জার ক্লাসে গিয়ে এখন আমি জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরটা ফেলে দিতে পারি দরকার নাই So now I have only parameterized constructor. কোথাও কোনো এরর আছে এখানে রেড আন্ডারলাইন নাই absolutely fine আমার জিরো প্যারামিটার দরকার নাই ইউজও নাই আমি বানাইও নাই কিন্তু আমি যদি এখানে একটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর বানাই তাহলে কি হবে তাহলে কি এরর দিবে আমি যদি এখানে বলি প্যাসেঞ্জার P3 equal to new passenger তাহলে এটা কি এরর হবে না হবে না হবে না কেন জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর লাগবে না এখন মানে এই কমেন্টটা যদি খুলে দেই কিন্তু আমি কি জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর দিয়েছি আমার মডেল ক্লাসে আচ্ছা তাহলে ওনার কথাটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন প্রোগ্রাম না কম্পাইলার সোর্স কোডে কিন্তু কোনো জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই কিন্তু মেশিন কোডে থাকবে কম্পাইলার আপনাকে ওটা এক্সট্রা দিবে কি দিবে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর তাহলে আমি যদি এখন এই কমেন্টটা খুলে দিই তাহলে এটা কি এরর দিবে না দিবে না দিবে না কেন আপনার লজিক কি এইটা দিচ্ছে না কারণ অলরেডি এই প্যারামিটার কনস্ট্রাক্টর আমি বানাইছি সো এটা আছে কিন্তু এটা দিবে না তার পিছনে আপনার লজিক কি কম্পাইলার দিছে কিন্তু দেখেন সে এরর দিবে এই এরর দিয়ে বসে আছে কারণ হলো কম্পাইলার আপনাকে একটা কনস্ট্রাক্টর সাপ্লাই দেয় অ্যাজ এ রেস্কিউ মানে রেস্কিউ প্ল্যান ওকে আপনি যদি এখন কমার্শিয়াল এয়ারে যান কমার্শিয়াল বিমানে যদি আপনি যান বিমান যদি এই যে কিছুদিন আগে দিল্লিতে একটা হইল কোনো প্যাসেঞ্জার কি প্যারাসুট নিয়ে জান দিতে পারছে ইজেক্ট করতে পারছে কেন পারে নাই হ্যাঁ কি ছিল না টাইম আছে মনে করেন ধরেন 35,000 ফুট উপরে গিয়ে ইঞ্জিন দুটো নষ্ট হয়েছে কিন্তু 1,000 ফিট উপরে নষ্ট হয়েছে সময় পায় নাই 30 সেকেন্ডের মধ্যে একটা বিল্ডিং এর উপর পড়ে গেছে 35,000 ফিট উপরে যদি থাকেন আপনি যদি তখন 700 কিলোমিটার স্পিডে চলন্ত অবস্থায় থাকেন আপনি গ্লাইড করেই তো 2-3 মাইল যাইতে পারবেন তো আপনার হাতে আধা ঘন্টা সময় থাকবে সমুদ্রে পড়ার আগে কিন্তু তাহলে আপনার প্যারাসুট দিয়ে জাম করার ব্যবস্থা রাখে নাই কেন কিন্তু ফাইটার বিমানে ইজেক্ট বাটন থাকে যদি পাইলট বুঝে যে বিমান ধ্বংস হয়ে যাচ্ছে সেই ইজেক্ট বাটন টিপ দিলেই প্যারাসুট তাকে দরজা খুলে ডাকনা খুলে উপরে উঠাই দিবে টু সেভ দ্য পাইলটস লাইফ ওয়াই কারণ একটা ওই লেভেলের একটা ফাইটারের পাইলট তৈরি করতে অনেক ইনভেস্ট করতে হয় এই এক্সপার্টিস একদিনে আসে নাই এখন যে কোনো সে বিমানে আঘাত লাগতে পারে মিসাইল বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা যদি ধ্বংস হয়ে যায় পাইলট তো মারা যাবে সো অ্যাটলিস্ট সেভিং দ্য হিউম্যান রিসোর্স সো দ্যাট এই রিসোর্সটা যাতে ওয়েস্ট না হয় এই জন্য এটা রাখে তো এইটা রাখে হচ্ছে আপনার ওই যে ফ্যাটাল পরিস্থিতি থেকে তো এই কম্পাইলার ওই একই কাজ করে যে আপনি দেন নাই এই জন্য সে দিচ্ছে আপনাকে জরুরি ব্যবস্থা হিসাবে বাট দ্য পয়েন্ট ইজ কম্পাইলার বলতেছে যে বাবা তুমি তো কনস্ট্রাক্টর ব্যবসায় নেমে গেছো আই এম আউট ইফ ইউ আর ইন দ্য কনস্ট্রাক্টর বিজনেস আই এম আউট উই ক্যানট বি পার্টনার তুমি কিছু কনস্ট্রাক্টর দেবে আমি কিছু কনস্ট্রাক্টর দেবো ইট উইল ক্রিয়েট ক্যাওস তুমি মনে মনে ভাববা আমি দিছি আমি মনে মনে ভাববো যে আমি দিলাম ও করবে না তো এটা হবে না ইফ ইউ
do not provide any constructor as a emergency, I'll provide one. But তুমি যদি কনস্ট্রাক্টর ব্যবসায়ের নাম লেখাও তাহলে তো আমি আউট। ওই জন্য সে কম্পাইলারের দেওয়া কনস্ট্রাক্টর এখন আর পাচ্ছে না। তো এখন আপনাকে তাইলে যেহেতু আপনি একটা কনস্ট্রাক্টর দিচ্ছেন, কাজে যে কয়টা কনস্ট্রাক্টর লাগবে সবগুলো এখন আপনাকে দিতে হবে। But now you see it's okay. আপনার অ্যানালাইসিসটা ঠিক ছিল, কিন্তু আপনি তো জানতেন না যে কনস্ট্রাক্টর আর প্রোগ্রামারের মধ্যে সাপে নেউলের সম্পর্ক কনস্ট্রাক্টর নিয়ে, তাই না? নাও ইউ গট ইট। ওকে, এখন প্রশ্ন হলো যে আপনার যদি জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর না লাগে আপনি কি লিখবেন, নাকি শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরই লিখবেন? এটা আপনি ভাবছেন, কিন্তু আপনি যখন একটা ক্লাস বানান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, ইউ অলওয়েজ থিঙ্ক অফ রিইউজ অফ কোড। আপনি আপনার ক্লাসটাকে রিফাইন করে এটাকে লাইব্রেরিতে দিতে পারেন। তো ইন ফিউচার আপনার ক্লাসটা কেউ ইম্পোর্ট করে যদি ইউজ করে, তার জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর লাগবে কি লাগবে না আপনি তো জানেন না। So therefore it is always a good practice to provide a zero parameter constructor. Even apparently আপনার কাজে সেটা হয়তো লাগবে না, কিন্তু আপনার ক্লাসটা যদি রিইউজ করতে চায় কেউ, আপনি যদি অ্যালাউ করেন লাইব্রেরিতে লিখে, তখন তার লাগবে কি লাগবে না ইন ফিউচার ইউ ডোন্ট নো। এই জন্য আমরা কি করব, যখনই একটা মডেল ক্লাস বানাবো জিরো প্যারামিটার অ্যান্ড অল প্যারামিটার এই কনস্ট্রাক্টর দুটো বানিয়ে ফেলবো। ওকে, তাহলে আমরা কি কি জেনারেট করব? একটা ক্লাস মডেল ক্লাসের ফিল্ড গুলো দেওয়ার পর আমরা কি কি জেনারেট করব? বেয়ার মিনিমাম দুইটা কনস্ট্রাক্টর, জিরো প্যারামিটার, অল প্যারামিটার। তারপরে আপনার এন ফিল্ডস, তাহলে এন গেটার্স, এন সেটার্স। এখন কথা হলো যে আপনি সেটার সবগুলো কি জেনারেট করবেন না করবেন না? আমার এই প্যাসেঞ্জার ক্লাসে আমার কি সবগুলো ফিল্ডের গেটার দরকার আছে? গেটার ইজ ফর হোয়াট? গেটারের কাজ কি বলেন? গেটারের কাজ কি? এই যে গেট আইডি, গেট এনআইডি, এটার কাজ কি? হ্যাঁ, গেট পাসপোর্ট নাম্বার, এটার কাজ কি? না না না, গেট মানে আপনার ফিল্ড কিন্তু প্রাইভেট, খেয়াল করেন। মানে বাইরে থেকে কেউ বলতে পারবে না যে প্রিন্ট p1 ডট অ্যাড্রেস, কারণ অ্যাড্রেস তো প্রাইভেট। তাইলে অন্য একটা ক্লাসের মেথড থেকে বা একটা কন্ট্রোলার ক্লাসের মেথড থেকে আপনি চাইলেও বলতে পারবেন না যে p1 ডট। তাহলে আপনার একটা ইন্ডিভিজুয়াল ফিল্ডের ভ্যালু যদি দরকার হয় ওখানে, কিভাবে পাবেন? সো কল দ্য গেটার মেথড। Getter method will return the copy of your field value. তাহলে getter method লাগবে কেন? Get the individual field value from outside. So if you have 10 fields, you can have 10 getters. Getter হচ্ছে field specific. এই জন্য getter দেখেই বলতে পারেন ফিল্ডের নাম কি। তাহলে আপনাকে যদি এখন প্রশ্ন করি, can you tell me a field name of text field class? টেক্সট ফিল্ড একটা ক্লাস আমরা ইউজ করেছি না এফএক্সএমএল এ? আমাদের তার এফএক্স আইডি কি ছিল? অ্যারিথমেটিক অপারেশনে এক্স টেক্সট ফিল্ড, ওয়াই টেক্সট ফিল্ড। ক্যান ইউ গিভ মি এ নেম অফ এ ফিল্ড অফ টেক্সট ফিল্ড ক্লাস? আপনি তো টেক্সট ফিল্ড ক্লাস খুলে দেখেন নাই ওখানে কি ফিল্ড আছে, দেখছেন? বাট ক্যান ইউ টেল? ইউ ক্যান। হাউ? আপনি টেক্সট ফিল্ড ক্লাসের মেথড ইউজ করছেন। কোন মেথড ইউজ করছেন? এক্স টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তাহলে যে মেথডের নাম গেট দিয়ে শুরু, এটা একটা গেটার মেথড। দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রি কনভেনশন। তাহলে ফিল্ডের নাম কি? টেক্সট, ছোট হাতের টি। কারণ আপনি ফিল্ডের গেটার যখন করেন তখন ওই ফিল্ডের নাম আবার ক্যাপিটাল হয়ে যায়। তাহলে আপনার যদি একটা মেথড থাকে গেট অ্যাড্রেস, তাহলে p1 ডট গেট অ্যাড্রেস, সে আপনাকে একটা স্ট্রিং রিটার্ন করবে। এখন এই কলটা আপনি কোথাও দেখলেন, তাহলে আপনি প্যাসেঞ্জার ক্লাস না দেখেও বলে দিতে পারেন যে প্যাসেঞ্জার ক্লাসের একটা ফিল্ড হচ্ছে অ্যাড্রেস, যেটা টাইপ হচ্ছে স্ট্রিং। কেন? গেট অ্যাড্রেস কল হয়েছে, ওটাকে একটা স্ট্রিং এ রিসিভ করছে। তাহলে গেটার মেথড আপনি রাখবেন ইন্ডিভিজুয়াল ফিল্ড ভ্যালু কেউ যদি অ্যাক্সেস রিচ করতে চায়। গেটার হচ্ছে রিচ করা, কারণ সে কপি রিটার্ন করে।
আর সেটার মেথডের কাজ কি? To update the field value. Now if you have 10 fields, how many getters you can have? Probably you will make 10 getters. But if you have 10 fields, how many setters you can have? Theoretically 10, but probably you will not make 10. কারণ যেইটা ইনিশিয়াল ভ্যালুটাই ফাইনাল ভ্যালু, ওইটাকে আপনি সেটার দিবেন কেন? Can you update your NID? So why you will generate setter for NID? Can you change your date of birth? তাহলে why will you create setter for date of birth? Can you change your address? Yes, so make setter for address. তাহলে আপনার নাম্বার অফ সেটার আর নাম্বার অফ গেটার যদি ডিফারেন্ট হয় তাহলে ইন্ডিভিজুয়ালি আপনি জেনারেট করবেন। তার মানে এখানে এই যে জেনারেট, ধরুন সেম হইলে তো 8টা গেটার 8টা সেটার সবগুলোই হবে, তখন আপনি একবারে বলে দিতে পারেন যে এই 8টা, তাই না? তখন আপনি এখান থেকে গেটার সেটারে গিয়ে একবারে বলে দিতে পারেন এই 8টা। কিন্তু আপনি যদি কম বেশি হয় তখন শুধু গেটারে গিয়ে বলবেন যে কোনগুলোর গেটার, তারপর আবার শুধু সেটারে গিয়ে বলবেন কোনগুলোর সেটার। তাহলে লিস্ট থেকে আপনাকে ফিল্ড চুজ করতে হবে। আর যদি আপনি মনে করেন না সবগুলো ফিল্ডই আপডেটেবল, তখন আপনি গেটার সেটার একসাথে জেনারেট করতে পারেন। ওকে, তাহলে এখন কোনটার সেটার হবে না এটা তো কেউ মুখস্থ করে হবে, এটা তো কনটেক্সচুয়াল। আপনাকে ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে যে এই ফিল্ডটা কি আপডেটেবল কিনা লজিক্যালি। সো লজিক্যালি আপনার ডেট অফ বার্থ ক্যানট বি চেঞ্জড, লজিক্যালি আপনার এনআইডি ক্যানট বি চেঞ্জ, আপনার আইবির স্টুডেন্ট আইডি আপনি জীবনেও চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি আইবিতে মাস্টার্সও করেন আপনার স্টুডেন্ট আইডি কিন্তু চেঞ্জ হবে না, এটাই থাকবে। এটা জানেন? আপনি ভাবেন না যে মাস্টার্স আমাকে আরেকটা স্টুডেন্ট আইডি দিবেন, নো। সো আপনি as long as you are আইবির স্টুডেন্ট আপনার আইডি একটাই। তাহলে গেটার সেটার টু স্ট্রিং আমরা বুঝতে পারলাম, তাহলে এগুলো অটো জেনারেট করা যায়। তাহলে কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং। এখন আমাকে বলেন ভয়েড ভার্সন নন ভয়েড আপনারা জানেন না? তাইলে এই ভয়েড রিটার্ন করার মানে কি? রিটার্ন করতেছে এই ছবিটা আমরা দেখছি, দেখি নাই? এত ভয়েড রিটার্ন করে, যে ডু সাম যে ভয়েড রিটার্ন করে, কি রিটার্ন করে সে আসলে? একটা কন্ট্রোল ফেরত দেয় কলারের কাছে, যাতে কলার কন্টিনিউ করতে পারে উইদাউট ডেটা। তারপরে যখন একটা আবার সে ফাংশন কল পাচ্ছে তখন আবার কন্ট্রোল মেইন থেকে বের হয়ে ডু অ্যানাদারে চলে যাচ্ছে। আর শেষে সে আবার কন্ট্রোল ফেরত দিচ্ছে উইথ অ্যান ইন্টিজার, ওই জন্য রিটার্ন টাইপ নন ভয়েড। তো সেই কন্ট্রোলটা যখন ফেরত আসবে ইন্টিজার সহ, সেটাকে আপনি এক্স এ রিসিভ করে কন্টিনিউ করতেছেন। তাহলে কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ভয়েড না নন ভয়েড? কনস্ট্রাক্টর কি রিটার্ন করবে? কনস্ট্রাক্টর কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু সেট করে দেওয়া। ভয়েড আসলে খেয়াল করে দেখেন কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নাই। কেন নাই? বাকি সব মেথডেরই তো রিটার্ন টাইপ আছে। আপনার সেটার গুলা রিটার্ন টাইপ আছে, গেটার গুলা রিটার্ন টাইপ আছে, টু স্ট্রিং এর রিটার্ন টাইপ আছে, শো প্যাসেঞ্জার ইনফো রিটার্ন টাইপ আছে, সবগুলা রিটার্ন টাইপ আছে। তাহলে কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নাই কেন? হ্যাঁ, আচ্ছা, একটা মেথডের বডি যদি বানান, এটা কি এক্সিকিউট হবে? মেথড বানাইলেই কি এক্সিকিউট হবে? কখন এক্সিকিউট হবে? ওকে, তাইলে আপনি আমাকে বলেন, এই ডায়াগ্রাম থেকে বলেন ডু সাম কখন এক্সিকিউট হবে? যখন ডু সামকে কল করা হবে। তাহলে ডু সামকে এই মেইনে কল করা হয়েছে, এখন মেইন পজ দিয়ে এখানে চলে আসছে, ডু সাম কাজ করতেছে। ডু সাম যখন শেষ তখন কি হবে? তাহলে ও রিটার্ন করবে কি? রিটার্ন করবে কন্ট্রোল রিটার্ন করবে। কাকে? কলারকে। তাহলে কলার থাকলে, কারণ কলার পজ দিয়ে আপনার কাছে আসছে, কাজে আপনার কাজ শেষ হলে আবার কলারের কাছে আপনাকে নোটিফিকেশন দিতে হবে যে আই এম ডান, ইউ কন্টিনিউ। সো ইউ হ্যাভ টু রিটার্ন দ্য কন্ট্রোল উইথ ডেটা or উইদাউট ডেটা। সো দেয়ার ইজ এ রিটার্ন টাইপ। কিন্তু চিন্তা করেন, কনস্ট্রাক্টর কখন এক্সিকিউট হয়?
কনস্ট্রাক্টর কখন এক্সিকিউট হয়? যখন মেমোরি অ্যালোকেট ক্যাশন হচ্ছে তখনই কনস্ট্রাক্টর কাজ করতেছে। তাইলে আপনি নিউ করার পরে গিয়ে যদি বলেন p1 ডট প্যাসেঞ্জার কনস্ট্রাক্টর কল করেন, তাইলে তো যখন নিউ করছেন তখন তো তাইলে কনস্ট্রাক্টর কাজ করতে পারে না। সো কনস্ট্রাক্টর কারো কলের জন্য বসে থাকে না। যখনই নিউ কমান্ড দেওয়া হয় আর তখন তো আপনি কল করতে পারবেনই না, আপনার অবজেক্ট তো এখনো তৈরিই হয় নাই। অবজেক্ট তৈরি হইলে না কমপ্লিট হইলে না আপনি ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে পারবেন, কিন্তু আপনি তো চাচ্ছেন অবজেক্ট তৈরি হওয়ার সময় যাতে কনস্ট্রাক্টর কাজ করে। সো দেয়ারফর কনস্ট্রাক্টরের কোনো ক্লায়েন্ট দিয়ে কল করা যাবে না। সেটা যদি করা যেত তাহলে তো কল না হইলে কনস্ট্রাক্টর এক্সিকিউট করবে না। সো দ্যাটস মিনিংলেস টু হ্যাভ এ কনস্ট্রাক্টর ইফ ইট নিড টু বি কল্ড। তাহলে এটা স্পন্টেনিয়াসলি ফায়ার হবে whenever new command will be given to allocate memory. তার মানে কনস্ট্রাক্টর হচ্ছে অটো ফায়ার হয়, ওকে কেউ কল করে না। যেহেতু ওকে কেউ কল করে না, ওর তো কন্ট্রোল রিটার্ন দেওয়ার কোনো বিষয় নাই। দ্যাটস ওয়াই কনস্ট্রাক্টর হ্যাজ নো রিটার্ন টাইম। বুঝতে পারছেন? কাজে আপনি যদি কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ দেন, পাবলিক ভয়েড গন্ডগোল হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টর, গেটার, সেটার এগুলো আমাদের হয়ে গেল। ওকে, এখন আসেন এইটা। এখন আপনাদের এগুলো আমরা শুরু করব আজকে। তার আগে যতটুকু হয় তার আগে আপনাদের বলে নেই যে আপনাদের মিড টার্ম বোধহয় কোর্স আউটলাইনে দেওয়া আছে জুলাইয়ের কত 13-14 না, আমাদের ডেট দেওয়া আছে কবে? 5 শুরু হোক, আমাদের কোর্স আউটলাইনে ডেট দেওয়া আছে। দেখছেন কেউ? হ্যাঁ, মিড টার্মের ডেট কবে দেওয়া আছে? 13-14 যদি হয় তাহলে এসটি আলাদা হবে 13, তাহলে আপনাদের 13, আর এমডব্লিউ আলাদা হবে 14। তাহলে 4টা সেকশন 13 তারিখ হবে, 4টা সেকশন 14 তারিখ হবে। হ্যাঁ, মিড টার্ম এক্সাম না, ক্লাস টাইমেই হবে, কিন্তু এসে মানে 13 তারিখে 4টা সেকশন হবে, 14 তারিখে 4টা সেকশন হবে। আমাদের এইটা আমরা কোঅর্ডিনেটেড করতে পারি না কেন? কারণ 8টা সেকশনের জন্য 8 জন ফ্যাকাল্টি তো নাই। অন্য কোর্সে ফ্যাকাল্টি ধার করা হয়, আমাদের কোর্সে ধার করা ফ্যাকাল্টি দেওয়া হবে না। যে কোর্সটা না পড়ায় সে এক্সাম কন্ডাক্ট করতে পারবে না, কারণ আমরা একটু ডিফারেন্টলি করি জিনিসটা। কনভেনশনাল কোশ্চেন পেপার খাতা এরকম না, আপনাকে প্র্যাকটিক্যালি এখানে একটা ইন্টেলিজেন্ট প্রজেক্ট বানাতে হবে। হ্যাঁ, এবং সেটার কিছু নিয়ম কানুন ফলো করে করতে হবে। তো সে যে টিচার এটা পড়াচ্ছে না, তার পক্ষে এটা অ্যাডমিনিস্ট্রেট করা পসিবল না। এই জন্য আমরা সেম কোশ্চেন দিয়ে না করে আমরা সেকশন স্পেসিফিক কোশ্চেন করি, কিন্তু ফরম্যাট একই থাকে। তা আপনাদের একটা প্রিভিয়াস কোশ্চেন আমরা দেখাইও দিব, আলোচনাও করব, হাউ টু অ্যাটাক দ্য কোশ্চেন in during exam so that you can do better, do well. এখন আপনাকে জানতে হবে যে এক্সামে কি করতে হবে। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান ইন্টেলিজেন্ট প্রজেক্ট মিড টার্মের জন্য, মিড টার্মের দিন এখানে বসে। ওকে, এবং সেইখানে আপনাকে একটা মডেল ক্লাস আগে বানাতে হবে। সো কোশ্চেনে বলা থাকবে এটা আপনার মডেল ক্লাস, লেটস সে কাস্টমার। তাহলে কোশ্চেনে বলা আছে দিস ইজ এ কাস্টমার ইজ এ মডেল ক্লাস, দিস আর দ্য ফিল্ডস। তাহলে আপনি ফিল্ডগুলো কোশ্চেন অনুযায়ী কি করবেন, আপনার ইন্টেলিজেন্টে একটা মডেল ক্লাস বানিয়ে ফেলবেন। যে পাবলিক ক্লাস কাস্টমার, দিস আর দ্য প্রাইভেট ফিল্ডস, নাও অ্যাট লিস্ট 2 কনস্ট্রাক্টর, গেটার্স, সেটার্স, 2 স্ট্রিং। এবং আপনাকে কোশ্চেনে বলা হবে যে এই কাস্টমারের একটা কাস্টম মেথড থাকবে। কাস্টম মেথড মানে যেটা জেনারেট করা যায় না, মানে স্ট্যান্ডার্ড মেথড না। কাস্টম মেথড তো কাস্টম মেথড, কনটেক্সচুয়াল। এখন ধরুন ম্যাট্রিক্স ক্লাসের একটা মেথড আছে ট্রান্সপোজ, এটা তো কাস্টম মেথড, তাই না? ম্যাট্রিক্স ক্লাসের একটা মেথড হলো যে ফাইন্ড ডিটারমিনেন্ট, তাহলে এটা একটা কাস্টম মেথড। তাহলে আপনার কাস্টমার ক্লাসের একটা কাস্টম মেথড অনেক কিছুই থাকতে পারে, তাই না? তো তাহলে আপনাকে কোশ্চেনে বলা থাকবে যে একটা কাস্টম মেথড। কাস্টম মেথডের কোড কিন্তু জেনারেট করা যাবে না, এটা আপনাকে লজিক দিয়ে লিখতে হবে। এখন আপনার মডেল ক্লাস যদি অ্যারে হয়, ওকে, ক্যাপিটাল এ অ্যারে,
সাপোজ, তাইলে আপনি এখন এইখানে কনস্ট্রাক্টর, গেটার, সেটার এগুলো তো টুইস্টিং করলেন, কিন্তু এই অ্যারে ক্লাসের কাস্টম মেথড হতে পারে রিভার্স। তাহলে A1 যদি অ্যারে অবজেক্ট হয় A1 ডট রিভার্স, তাহলে অ্যারের কন্টেন্ট যদি হয় 1 2 3, তাহলে পরে এটা হয়ে যাবে 3 2 1। তাহলে এই যে রিভার্স করতে পারাটা, এটার তো কোনো জেনারেট করতে পারবেন না এটার কোড, এটার প্যারামিটার কি হবে এটাও জেনারেট করতে পারবেন না, রিটার্ন টাইপ কি হবে এটাও, এটা আপনাকে ডিসাইড করতে পারতে হবে। আমার অ্যারে যদি মডেল ক্লাস হয়, তাহলে কাস্টম মেথড যদি হয় রিভার্স, তাহলে আমাকে এখন লিখতে হবে যে পাবলিক ভয়েড রিভার্স, কারণ রিভার্স কোনো কিছু রিটার্ন করে না, সে ইন প্লেস ডাটাগুলোকে ঘুরায় দেয়, ওর কাজ হচ্ছে ডাটাগুলোকে রিঅ্যারেঞ্জ করা। তাহলে আমার এনএক্স পজিশনের ভ্যালু চলে আসবে 0-তে, আর 0 পজিশনের ভ্যালু চলে যাবে এনএক্স পজিশন। যদি n নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে ইন্ডেক্স হবে 0 থেকে n-1। 100টা এলিমেন্ট যদি থাকে আরেকটা, তাহলে ইন্ডেক্স হবে 0 থেকে 99। তাহলে 99 এর ভ্যালুটা চলে আসবে 0-তে, 0-এর ভ্যালু চলে যাবে 99-এ, এইভাবে রিভার্স হবে। তাহলে এটা করার জন্য আমাকে 20 লাইনের একটা কোড লিখতে হবে বা 10 লাইনের একটা কোড লিখতে হবে, এটাই আপনার কাস্টম মেথড। তাহলে আপনার একটা কাস্টম মেথডও থাকবে, কিন্তু কাস্টম মেথডটা খুব সিম্পল একটা মেথড, বেসিক 101 এর নলেজ, মানে আপনি একটা নিজে থেকে হাতে লিখে মেথড বানাইতে পারেন কিনা। কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টুইস্টিং আপনাকে একটা লাইনও লিখতে হবে না, অটো জেনারেট করবে, বাট আপনি নিজে আপনার মডেল ক্লাসকে ম্যানিপুলেট করার জন্য 10 লাইনের একটা কোড লিখতে পারেন কিনা, এটার জন্য একটা কাস্টম মেথড থাকবে। এই গেল মডেল ক্লাস। এখন আপনার কাজ হবে এই মডেল ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য একটা ভিউ ডিজাইন করা, এফএক্সএমএল। তাইলে এই যে আমরা প্যাসেঞ্জার, এখন এই প্যাসেঞ্জারের জন্য যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? সো লেটস ডু ইট। তাহলে রাইট ক্লিক, নিউ, এফএক্সএমএল, লেটস সে ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার, ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার ভিউ। ওকে, তাহলে এটা হলো আমার একটা ভিউ। আমি যদি এখন এটাকে ডিজাইন করি, লেটস সে এটাই আপনার মিড টার্ম, তাহলে এখন আমাকে এখানে একটা ইনপুট নেওয়ার জন্য ডিজাইন করতে হবে। তা কয়টা ফিল্ড আছে আমার? 8টা, তাই না? তাহলে 8টা ফিল্ডের জন্য প্রথমে যদি আমি বলি যে এনআইডি, তাহলে প্রম্পট করতে হবে, সো লেভেল এন্টার এনআইডি, তারপরে এনআইডি ইনপুট লিখে নিব। না, ফিল্ড স্ট্রিং বা লং, আমাদের ক্ষেত্রে লং, কিন্তু ইনপুটটা আমি ভিউতে কিভাবে নেব? টেক্সট ফিল্ড, তাহলে টেক্সট ফিল্ড, তাহলে আমি একটা টেক্সট ফিল্ড নিয়ে আসলাম, এটা হলো আমার এনআইডি। তারপরে এই পাসপোর্ট কিভাবে নিব? সেম, তাহলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, তাহলে এন্টার পাসপোর্ট নাম্বার, তারপরে কি ছিল? নেম। ওকে, নেম কিভাবে নেবেন? ওকে, তাহলে ডুপ্লিকেট করেন, নেম, তারপর কি ছিল? ইমেল। ওকে, এগেইন ডুপ্লিকেট, এটাও টেক্সট ফিল্ড, না? তারপরে কি ছিল? অ্যাড্রেস। কি অ্যাড্রেস ক্যান বি মাল্টি লাইন, সো টেক্সট ফিল্ডে টেক্সট এরিয়া নিতে পারেন, তাহলে এন্টার অ্যাড্রেস, ওকে, তাহলে এখানে একটা টেক্সট এরিয়া নিয়ে আসেন, এই যে টেক্সট এরিয়া,
ছিল ডেট অফ বার্থ ছিল, ওকে, তারপর ফোন নাম্বার ছিল, ওকে। তাহলে ডেট অফ বার্থ কিভাবে নেবেন? ডেট ফিল্ডে ডেট তো টাইপ করা যায় না, সিলেক্ট করতে হয়, তাহলে ডেট পিকার। আর ফোন নাম্বার যেহেতু +8 দিয়ে যদি দেন, স্ট্রিং আমাদের ওখানে স্ট্রিং ছিল, তাহলে এন্টার ফোন নাম্বার হইলে তো আপনি ওইটাও নিতে পারতেন। তাহলে ফোন নাম্বার নিয়ে নিলেন, এরপরে আপনার ডেট অফ বার্থ। তো এই ক্ষেত্রে আমাদের কি নিতে হবে? ডেট পিকার, টু পিক এ ডেট। তাহলে আমরা নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, আর কি লাগবে? জেন্ডারটা রয়ে গেল। জেন্ডার কি দিয়ে নেবেন? কম্বো বক্স দিয়ে নিতে পারেন, রেডিও বাটন দিয়েও নিতে পারেন। চেক বক্স নেওয়া যাবে না, কারণ তাহলে তো আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, একই সাথে একজন লোক তার নিতে পারেন। রেডিও বাটন দিতে হবে অথবা কম্বো বক্স দিতে হবে। তাহলে কম্বো বক্সের ইউজ আমরা আরো দেখবো। তাহলে রেডিও বাটনটা দেখি। তাহলে আগে প্রম্পট করেন এন্টার জেন্ডার বা সিলেক্ট জেন্ডার, যেহেতু এটা টাইপ করবে না, সিলেক্ট, ওকে। মানে এন্টারটা মিসলিডিং, ওকে। তাহলে এখন আপনি রেডিও বাটন দেন। তো এটাকে বলেন মেল, তারপর এটাকে বলেন ফিমেল, তারপর এটাকে আপনি বলতে পারেন যদি ট্রান্সজেন্ডার দিতে চান, আদার্স। এখন আমার কি লাগবে? একটা বাটন লাগবে টু ক্রিয়েট দ্য প্যাসেঞ্জার অবজেক্ট। সো তাহলে এখন আমি একটা বাটন নিয়ে আসবো। So create new passenger and go. এখন আমার এই রিড করতে হবে কোন কোন অবজেক্টকে আমি ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে চাই। সবগুলো টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, এগুলো থেকে রিড করতে হবে। রেডিও বাটনগুলোরও লাগবে, কারণ চেক করতে হবে যে সিলেক্টেড কিনা। ডেট পিকারেরও লাগবে, আর বাটনের লাগবে অন অ্যাকশন। লেভেল কোনোটারই এফএক্সআইডি দরকার নেই, কারণ এখানে লেভেলগুলো জাস্ট প্রম্পট করার জন্য, আর কোনো কাজ নেই, ওকে। তাহলে আমরা যদি এফএক্সআইডি গুলো দিয়ে দিই, তাহলে এটা কি হবে? এনআইডি টেক্সট ফিল্ড, ওকে। পরেরটা কি হবে? পরেরটা কি হবে? পাসপোর্ট নাম্বার, তাহলে পাসপোর্ট নাম্বার টেক্সট ফিল্ড। তারপর এটা কি হবে? নেম টেক্সট ফিল্ড। তারপর এটা কি হবে? ইমেল টেক্সট ফিল্ড। এটা কি হবে? ফোন নাম্বার টেক্সট ফিল্ড। এটা কি হবে? অ্যাড্রেস এরিয়া, নট টেক্সট ফিল্ড। এটা কি হবে? ডেট অফ বার্থ, পিকার। এটা কি হবে? মেল রেডিও বাটন। আমাদের মিটিংয়ের কথা শেষ হয়নি, চলে যাচ্ছেন। আর আসবেন কখন? আসেই তো 10 মিনিট। এটা হবে
ফিমেল, আর এটা হবে ট্রান্স বা আদার্স, যেটা যে নামে দিয়েছেন আর কি। বাংলাদেশে তো ট্রান্স নাই, আদার্স আছে তাই না? হ্যাঁ, বাট ট্রান্স কিন্তু বাংলাদেশে নাই, ওয়েস্ট এটা হয় সার্জারি করে জেন্ডার চেঞ্জ করে। যাই হোক, ওকে, তাহলে সবগুলো এফএসআইডি দেওয়া শেষ। তাহলে আমার বাটনের এখন দিতে হবে অন অ্যাকশন। ওকে, তাহলে ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার বাটন অন অ্যাকশন। তাহলে আমাদের এফএসআইডি অন অ্যাকশন দেওয়া শেষ। আচ্ছা, তাহলে এখন এটা আমি সেভ করি। তাহলে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে এই 8টা ভ্যালু পাঠাইতে হবে। আর ইউ ফলোইং? ওকে, তো তাহলে আমরা যদি আমাদের এই হ্যালো কন্ট্রোলারের এই কোডটা, তাহলে হ্যালো অ্যাপ্লিকেশনে আমাকে এটা কি চেঞ্জ করতে হবে? কি ছিল নাম? ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার ভিউ ডট এফএক্সএমএল। সো ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার ভিউ ডট এফএক্সএমএল, ডান। আচ্ছা, যেহেতু আমার অ্যাঙ্কর পেনের সাইজের সাথে ডিফল্ট সাইজ নাও ম্যাচ করতে পারে, তাহলে পুরো অ্যাঙ্কর পেন আসবে না, সো আমি এটা কেটে দিলাম। তাহলে অ্যাঙ্কর পেনের সাইজটাই আমার সিনের সাইজ হবে। ওকে, এখানে আপনি বলতে পারেন হ্যালো জায়গায় ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার বলতে পারেন। না, এটা হচ্ছে আমার ওই যে উইন্ডোর টাইটেল। এই যে এখানে এটা টাইটেল কি, সেরকম আপনার উইন্ডো তো টাইটেল। ওকে, আচ্ছা, এখন আমাদের এই হ্যালো কন্ট্রোলারে আমরা কিছু কোড লিখছিলাম যে, তাই না? তো এখন আমরা যদি এখানে এখন আমরা কন্ট্রোলার তৈরি, আচ্ছা এখন এখানে আমি দেখি যে আমার কন্ট্রোলার ক্লাসের নাম কি। অ্যাঙ্কর পেন হচ্ছে আমার প্যারেন্ট, তাহলে অ্যাঙ্কর পেনের এখানে যদি যাই, কন্ট্রোলারের নাম কিন্তু দেওয়া ভিউ কন্ট্রোলার। ওকে, তাহলে ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার ভিউ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্লাস আমি এখন বানাবো। তাহলে আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল তৈরি হয়ে গেল। ওকে, তাহলে এটাই যেখানে তৈরি হলো। তাহলে এখানে যদি দেখি আমার এগুলো এখন ইম্পোর্ট করতে হবে। ওকে, 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 আচ্ছা, এখন এখানে আমি কি করব? আমার প্যাসেঞ্জার p equal to new প্যাসেঞ্জার। আচ্ছা, এখন প্যাসেঞ্জার ইম্পোর্ট করতে হবে, এটা ডিফারেন্ট প্যাকেজ আছে। আমি হলাম কি যে CSC 213 প্যাকেজে বসে আছে কন্ট্রোলার, আর প্যাসেঞ্জার আসলে ইউজার প্যাকেজে, তাহলে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে ইউজার্স ডট প্যাকেজ। এখন আমার কাজ হলো, আমি তো আসলে ইনপুটগুলো কনস্ট্রাক্টরে পাঠাতে চাই, তাই না? তাহলে আমাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। তাহলে এখানে আমি 8টা প্যারামিটার সাপ্লাই দিব। এখন সিকোয়েন্স ম্যাচ করতে হবে। সো হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য কনস্ট্রাক্টর? এটা হচ্ছে আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের সিকোয়েন্স, রাইট? তাহলে এটা আপনি কপি করে নিয়ে আসতে পারেন আপনার যদি ফিল্ড বেশি থাকে, এবং আপনি দেখা গেল যে এটার কারণে আপনার এরর হচ্ছে, সিকোয়েন্স মিলতেছে না, তাই না? তো সো এটা সেফ সাইডে থাকার জন্য আমি আপাতত এটা এখানে রাখি, সাপ্লাই দেওয়া হয়ে গেলে ডিলিট করে দেব। তাহলে প্রথমে কি আছে? পাসপোর্ট। এটা কই পাবো? পাসপোর্ট নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। প্রথমে এনআইডি। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে যদি এনআইডি হয়, তাহলে হ্যাঁ এনআইডি প্রথমে, তাহলে এনআইডি টেক্সট ফিল্ড ডট টেক্সট কমা, এটা হবে? এনআইডি তো লং, এটা তো স্ট্রিং। তাহলে আপনি এক্স টেক্সট ফিল্ড গেট টেক্সট কি করছিলেন?
ইউ পাস ইট টু ইন্টিজার, তাই না? ইন্টিজার এটাকে লং এ পাস করতে হবে। তাহলে লং প্রিমিটিভের ইকুইভ্যালেন্ট ক্লাস হচ্ছে ক্যাপিটাল এর লং। তাহলে লং ডট ওই ক্লাসের মেথড হচ্ছে পার্স লং। সেখানে আপনি এই স্ট্রিংটা দিলে এই স্ট্রিংটা লং এ কনভার্ট হয়ে যাবে। আর পাসপোর্ট নাম্বার আপনি স্ট্রিং এ রাখছেন, কাজে এটা আর কিছু করতে হবে না। থার্ডটা কি? নেম। তাহলে এটাও আপনাকে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু সিনট্যাক্স করলেই হবে। এখন এই নেম টেক্সট ফিল্ড ডট টেক্সট আমি লিখতে পারতেছি না, কারণ এটা প্রাইভেট ফিল্ড, এই জন্য গেটার ইউজ করতে হচ্ছে, গেট টেক্সট। ওকে, নাও ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপরে কি? অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস এরিয়া ডট গেট টেক্সট। তারপরে কি? জেন্ডার আমরা এটা বাদ রাখি। তারপরে ইমেল। তাহলে ইমেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর ফোন, ওইটা যেহেতু ক্লাস দিয়ে শুরু হচ্ছে স্ট্রিং, তাহলে ফোন টেক্সট ফিল্ড, ফোন নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ফাইনালি কি থাকলো? লোকাল ডেট। তাহলে ডেট অফ বার্থ, তাহলে ডেট অফ বার্থ ডেট পিকার ডট, এই দেখেন ডট গেট ভ্যালু। তাহলে গেট ভ্যালু মেথডের রিটার্ন টাইপ কি? এই দেখাচ্ছি লোকাল ডেট, তাহলে গেট ভ্যালু দিলেই হবে। তাহলে আমি যে ডেট পিকার সিলেক্ট করলাম, তাহলে এই হচ্ছে আমার 8টা প্যারামিটার। নাম্বার প্যারামিটার কি হবে? একটা স্ট্রিং, কারণ জেন্ডার তো স্ট্রিং, কিন্তু আমাকে তো পিক করতে হবে রেডিও বাটন থেকে। তাহলে আমি কি করব? আমাকে এখন একটা এইগুলো, এই দুই লাইন আর দরকার নাই, আমাকে এখন একটা স্ট্রিং লেটস সে জেন্ডার ইকুয়াল টু লেটস সে ইনিশিয়ালি। এখন আপনি বলবেন যে ইফ মেল রেডিও বাটন যদি সিলেক্টেড হয়, তাহলে এটা ইজ সিলেক্টেড, রিটার্ন টাইপ কি? যে বুলিয়ান। তাহলে আপনি কি বলবেন? জেন্ডার ইকুয়াল টু মেল। এলস ইফ দিয়ে আপনি বাকি দুইটা রাখলেন, একই কোড, একই কনসেপ্ট, কাহিনী। তাহলে ইফ ফিমেল রেডিও বাটন যদি এলস ইফ, তাহলে জেন্ডার হবে ফিমেল। আর এলস ইফ ট্রান্স রেডিও বাটন, ট্রান্স রেডিও বাটন যদি সিলেক্টেড হয়, তাহলে এখানে আপনি বলবেন ট্রান্স। হ্যাঁ, কি হবে? আর এ ডি। হ্যাঁ, ও আর এ। তো এখানে আমি কি পাঠাবো? জেন্ডার। আমার পি রেডি। এখন আমি পি কে শো করব। কোথায় শো করব? আপনি কনসোলে করতে পারেন, এটা শেখার জন্য, কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশনে তার কনসোলে করলে হবে না। তাহলে আপনার ভিউতে ব্যবস্থা রাখতে হবে। ভিউতে যদি আপনি একটা টেবিল রাখতেন, তাহলে টেবিলের কলাম হিসাবে দেখাতে পারতেন 8টা কলামে। তো টেবিল ইউজ করা তো আমরা এখনো পারি না, লেভেলে দেখাইতে পারি। সেক্ষেত্রে আমাকে এখানে একটা লেভেল বসাইতে হবে, এই এখানে একটা লেভেল বসাইতে হবে। আপনি চাইলে পপ আপ হিসাবেও দেখাইতে পারেন। তাহলে কোনটা করব? লেভেল তো আপনারা পারেন অলরেডি, তাহলে পপ আপ করি। পপ আপ করছি আমরা আগে, ম্যাট্রিক্স অপারেশনে করিনি, অন্য সেকশনে করতেছি। তাহলে আপনাদের এইটাতে পপ আপ করে ফেলি, তাহলে হয়ে যাবে। তাহলে আমাকে এখন পপ আপ করতে হবে। তাহলে পপ আপ করলে কি করব? আমাকে একটা অ্যালার্ট ইউজ করতে হবে। তাহলে অ্যালার্ট, হ্যাঁ কোথায়? রিঅ্যাসাইন্ড লোকাল ভেরিয়েবল। এই যে আমি তাকে একবার অ্যাসাইন করে রাখছি, ওই জন্য ওটাকে আমার রিঅ্যাসাইন করা হবে।
তো বলছে তুমি ওটা আগে অ্যাসাইন করছিলা কেন? হ্যাঁ, ওই আর কি, ওটা ব্যাপার না। তাহলে অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। অ্যালার্ট তো চিনে না, তাইলে আগে আমাকে অ্যালার্ট ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে ফেললাম, দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। কোথায়? এই যে এই কন্ট্রোলের মধ্যে আছে, মানে যে টেক্সট ফিল্ড, রেডিও বাটন, এগুলো সব কন্ট্রোলের মধ্যে আছে, অ্যালার্ট সহ। আচ্ছা, তো এখন আমি কি করব? এই অ্যালার্টের কনস্ট্রাক্টরে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই অ্যালার্টে, তার মানে আমাকে একটা প্যারামিটার দেওয়াই লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিব? নিউ অ্যালার্ট, অ্যালার্ট টাইপ। হ্যাঁ, এই অ্যালার্ট টাইপ কোন ধরনের অ্যালার্ট? ইনফরমেশন অ্যালার্ট, না এরর অ্যালার্ট, না কনফার্মেশন অ্যালার্ট, নাকি ওয়ার্নিং অ্যালার্ট? এই যে আমি প্যাসেঞ্জার ইনফরমেশন দেখাচ্ছি পপ আপ দিয়ে, এটা কি ধরনের অ্যালার্ট? ইনফরমেশন। তাহলে এখানে আইকনটা হবে ইনফরমেশনের, এরর হলে এরর আইকন থাকতো। ওকে, তো এখন বেয়ার মিনিমাম আমি যেটা করব, অ্যালার্টের কন্টেন্ট সেট করব। আমি অ্যালার্টের হেডার সেট করতে পারি, অনেক কিছু করা যাবে। তাহলে আমরা বেয়ার মিনিমাম এ ডট সেট কন্টেন্ট টেক্সট। তাহলে এটা কি হবে? এখানে প্যারামিটার কি হবে? বলতেছে একটা স্ট্রিং হবে, কিন্তু সেই স্ট্রিংটা আসলে আমাদের প্যাসেঞ্জারের জন্য কি হবে? পি এর টু স্ট্রিং, স্ট্রিং ইকুইভ্যালেন্ট। এই যেটা হচ্ছে ইউজ অফ টু স্ট্রিং। তাহলে আপনি এখন বলতে পারেন যে পি ডট টু স্ট্রিং, শেষ। কিন্তু অ্যালার্ট তখন শো করতে হবে, তাহলে এ ডট, আমি যদি শো অ্যান্ড ওয়েট দিই, তাহলে যে ওকে বাটন ক্লিক না করা পর্যন্ত অ্যালার্টটা থাকবে, শো অ্যান্ড ওয়েট। তাহলে এখন যদি আমি এটাকে রান করি, এখন আমার এই ইনপুটে কিন্তু কোনো ভ্যালিডেশন নাই। আমি ডেট অফ বার্থ যদি গত ডেটটাও দেই নিবে, ইমেলে যদি @ না দেই নিবে, কিন্তু বেসিক্যালি নিউ করার আগে আই শুড চেক দিস। এবং ভ্যালিডেশন ফেল করলে আমাকে একটা এরর অ্যালার্ট দিয়ে বলতে হবে ইনভ্যালিড ইনপুট। এলসে গিয়ে আমাকে আসলে নিউ প্যাসেঞ্জার করে ইনফরমেশন অ্যালার্ট প্রডিউস করা। এই যে নিউ প্যাসেঞ্জার করে ইনফরমেশন অ্যালার্ট প্রডিউস করা, এটা এলসে থাকবে। কার এলসে? ইফ ভ্যালিডেশন ইজ নট সাকসেসফুল। ইফ ভ্যালিডেশন ইজ নট সাকসেসফুল, এনি ভ্যালিডেশন, আপনার 8টা ইনপুটের জন্য আপনি হয়তো 3টাকে ভ্যালিডেট করতেছেন, 3টার কোনো একটা যদি ইনভ্যালিড হয়, তাহলে আপনি এই ব্লকের মধ্যে এরর অ্যালার্ট দিয়ে বের হয়ে যাবেন। আর কোনো যদি ভ্যালিডেশন ফেল না হয়, তাহলে এলসে গিয়ে আপনি তখন নিউ প্যাসেঞ্জার করে ওইটাকে আপনি শো করবেন। কিন্তু আপনার ভ্যালিডেশন যদি ফেল করে, তাহলে ওটাকে আপনি নিউ প্যাসেঞ্জার করবেন কেন? ইললজিক্যাল, তাই না? কিন্তু আমি তো ভ্যালিডেশন করছি না, ক্লাসে আমি কোনো ভ্যালিডেশন করতে পারবো না, আমার তো সময় নেই। কিন্তু আপনাদের বলে দিচ্ছি হোয়াট ইজ হোয়াট, বেসিক লজিক আমরা করতে পারবো। তাহলে আমি যদি এখন এই এনআইডি, পাসপোর্ট নাম্বার বি, আহসান হাবিব, ইমেল ahabib@abc.com, ফোন নাম্বার +8801, date of birth no validation, mail address, okay, plot 16, block B, আফতাবউদ্দিন আহমেদ রোড, বসুন্ধরা, না এমনিতেই থাকেন। ওকে, এই হচ্ছে কাহিনী। এখন আমার একটা প্যাসেঞ্জার ক্রিয়েট হবে, করে একটা ইনফরমেশন অ্যালার্টে ওই যে টু স্ট্রিং কল করলে অবজেক্ট তো ক্রিয়েট হয়ে গেছে, আমি ক্লায়েন্ট হিসাবে ইউজ করে স্ট্রিং ইকুইভ্যালেন্ট নিয়ে এসে অ্যালার্টে দেখাই, কনসোলে দেখাই, লেভেলে দেখাই, যেখানে দেখাই শেষ। আচ্ছা, এখন এখানে কথা হলো যে স্ট্রিং আমি বানাই নাই আসলে প্যাসেঞ্জার ক্লাসে। হ্যাঁ, তাইলে আমার একটা ডিফল্ট টু স্ট্রিং আছে, সে আমাকে আমার ওই অবজেক্ট হ্যাশ কোড দেখায়, মানে ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার। কিন্তু আমাকে টু স্ট্রিং বানাইতে হবে। ওকে, তো আমি পাইলট ক্লাসে বানাইছিলাম, প্যাসেঞ্জার ক্লাসে বানাই নাই।
ওই কারণে ওটা হচ্ছে। তাহলে আমরা একটু বানিয়ে ফেলি। তাহলে যে পাইলট ক্লাস আমরা একটা টু স্ট্রিং বানিয়েছিলাম, কিন্তু প্যাসেঞ্জারে কিন্তু আমরা বানাইনি। প্যাসেঞ্জারে ছিল শো প্যাসেঞ্জার ইনফো। তা আমি তো শো প্যাসেঞ্জার ইনফো কনসোলে দেখাবে, কিন্তু আমি আসলে একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট দরকার। তাহলে আমি একটা টু স্ট্রিং বানিয়ে ফেলি। তাহলে জেনারেট এই যে টু স্ট্রিং। এখন টু স্ট্রিং সবগুলো ফিল্ড নিয়ে আমি স্ট্রিং ইকুইভ্যালেন্ট বানাতে চাই। এখন টু স্ট্রিং এর স্ট্যান্ডার্ড ফিচারটা হলো ক্লাসের নাম সেকেন্ড ব্র্যাকেট, দেন field name equal to field name value comma space second field name equal to second field value এভাবে দেয়। এখন আপনি যদি এইভাবে না দিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করতে চান, আপনি স্ট্রিংটাকে এখানে রিপ্রোডিউস করতে পারেন আপনার ইচ্ছা। ওকে, আপনি চাইলে যে এইভাবেও দিতে পারেন। হ্যাঁ, তাহলে কি এইভাবে দিব না কিভাবেই থাকবে? অটো জেনারেট থাকলে এখানে যে স্ল্যাশ কি দিচ্ছে, এটা স্ল্যাশ কোটেশন দিচ্ছে না, কারণ আপনি স্ল্যাশ এন যদি দেন, ওকে, তাহলে প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু পরের লাইনে আসবে। তাহলে আমরা স্ল্যাশ এন দিয়ে করি। ওকে, জাস্ট টু টেস্ট। স্ল্যাশ কোড মানে ওই ওখানে যদি কোটেশন দিতে চান আপনি, হলো, সেক্ষেত্রে আপনি হয়তোবা প্যাসেঞ্জার এই ক্লাসের নাম হয়তো আপনি দিতে চান না, তাহলে ওটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। তাহলে এইটুকু বাদ দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি এটাও বাদ দিয়ে দেন, তাহলে ওই লাস্টের প্লাসটা হবে না, তাহলে এখানে একটা প্লাস আসবে। তো এই হচ্ছে আপনার স্ট্রিং, এটাই হচ্ছে আপনার স্ট্রিং ইকুইভ্যালেন্ট, কারণ এটাই টু স্ট্রিং। তা আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। স্ট্রিংটা দেখতে কেমন হবে, ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু কাস্টমাইজ। অটো জেনারেটেড ফরম্যাটটা যদি আপনার পছন্দ না হয়, ইউ ক্যান চেঞ্জ ইট। তাহলে যেহেতু আমরা এখন টু স্ট্রিং দিয়েছি, ছিল না কিন্তু আমাকে কন্ট্রোলার কিন্তু এরর দেয় নাই, কারণ কি ডিফল্ট টু স্ট্রিং পেয়েছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, কম্পাইলার সাপ্লাই কনস্ট্রাক্টরের মতো। ঠিক আছে, তো ওই কারণে সে এরর দেয় নাই, কিন্তু একটা হেক্সাডেসিমাল নাম্বার দেখেছে আপনাকে, হ্যাঁ, 32 বিটের। কিন্তু এখন আমরা যেহেতু টুইস্ট্রিংটাকে তৈরি করলাম, এখন আমাদেরটাই হবে। আমরা যদি আরেকবার এটাকে রান করি, আপনার নাম কি? ফাতিন। ওকে, কই থাকেন? উত্তরা। স্পেলিং ঠিক আছে ফাতিন? আচ্ছা, ওকে। এখন আপনি এইটাতে একটা হেডার দিতে পারতেন, যেটা প্যাসেঞ্জার ইনফো, এটা আপনি হেডার হিসেবে রাখতে পারবেন। এখানে প্যাসেঞ্জার ইনফো কথাটা আসছে, ইনফরমেশন অ্যালার্ট, এই জন্য আই আসছে। ওয়ার্নিং অ্যালার্ট হলে এখানে ওয়ার্নিং আইকন আসবে, এরর অ্যালার্ট হলে এরর আইকন আসবে, কনফার্মেশন অ্যালার্ট হলে এখানে কোশ্চেন মার্ক আসতো, সাথে ইয়েস নো দুইটা আসতো, বা ওকে ক্যান্সেল দুইটা বাটন। তাহলে আমরা বুঝতে পারলাম এখন মিডটার্মের কথাটা শেষ হয়নি তখন। তাইলে আপনি আপনার মডেল ক্লাস হলো কাস্টমার, তাই কাস্টমারের ইনপুট নেওয়ার জন্য আপনি একটা ভিউ তৈরি করলেন। এখন প্রশ্ন হলো যে রিয়েলিস্টিক্যালি যদি চিন্তা করেন যে একজন কাস্টমার যখন সাইন আপ করে, at that moment a customer object is created, and what happened, what is the fate of that object? ওর পরিণতি কি ওই অবজেক্টের? if it is RAM, if you shut down the computer, that object is gone. তাহলে রিয়েলিটিতে কি হবে? that object should be saved into the database. আপনার তো ডাটাবেস নাই, পারেন না, ডাটাবেস করা হয় না এই কোর্সটা, পারবেন নেক্সট সেমিস্টার বা 2 সেমিস্টার পরে। তাইলে এখন আপনি বাইনারি ফাইল ইউজ করবেন, যেটা আমরা এই কোর্সে
কিন্তু বাইনারি ফাইলও তো আপনাকে শেখানো হয়নি। তাহলে আপনি এই অবজেক্টগুলো অ্যাকুমুলেট করবেন কিভাবে? আপনাকে তো স্টোরেজে অ্যাকুমুলেট করতে হবে, আইডিয়ালি পার্মানেন্ট স্টোরেজ, যেটা আপনি মূল প্রজেক্টে করবেন। সেমিস্টারের যে প্রজেক্ট, এখানে আপনার অনেকগুলো বাইনারি ফাইল থাকবে, যতগুলো মডেল ক্লাস ততগুলো বাইনারি ফাইল থাকবে। না, আপনি তো ইনপুট দিচ্ছেন, ইনিশিয়ালি কি করে সেট করবেন? এখন আপনার ইউজার কয়টা অবজেক্ট ক্রিয়েট করবে আপনি তো জানেন না, আজকে 2টা করলো কালকে, তাহলে আপনার অ্যাকচুয়ালি স্টোরেজ লাগবে, আইডিয়ালি ডেটাবেস, বাট এই কোর্সে বাইনারি ফাইলস। কিন্তু মিড টার্মের আগে আপনি ফাইল হ্যান্ডলিং তো শিখবেন না, তাহলে মিড টার্মে অ্যাকুমুলেট করবেন কিভাবে? তো তখন আপনাকে একটা কালেকশন ক্লাস ইউজ করতে হবে। নাও কালেকশন ক্লাস বেসিক্যালি রিপ্রেজেন্ট আওয়ার ডেটা স্ট্রাকচার, লিস্ট, অ্যারে, স্ট্যাক, কিউ। ওকে, তাহলে আমরা এখানে একটা অ্যারে বা লিস্ট ইউজ করব। তাহলে ইউজার যত খুশি এখানে অবজেক্ট ক্রিয়েট করবে, সেগুলো আমাদের লিস্ট বা অ্যারেতে আমরা এটাকে টেম্পোরারিলি হোল্ড করব। তাহলে লিস্ট বা অ্যারেটাকে আমাকে ডাটাবেসের মতো ট্রিট করতে হবে ফর মিডটা, কারণ আমি অ্যাকচুয়াল ব্যাক এন্ডের কাজ পারি না। তাইলে আমাকে এখন এই র্যামের মধ্যেই, কন্ট্রোলার ক্লাসের মধ্যেই একটা লিস্ট বা অ্যারে ইউজ করে সেখানে অবজেক্টগুলো অ্যাকুমুলেট করতে। তাহলে ওটা ইন্টিজার টাইপের অ্যারে হবে না বা ইন্টিজার টাইপের লিস্ট হবে না, সেটা কাস্টমার টাইপের লিস্ট হবে বা অ্যারে হবে। এই ক্ষেত্রে প্যাসেঞ্জার টাইপের লিস্ট হবে বা অ্যারে হবে। তাহলে ওখানে আমি হোল্ড করলাম। এইটুকু করার পরে আপনাকে একটা কোয়েরি দেওয়া হবে কোশ্চেনে। ধরেন আপনি 100টা কাস্টমার অ্যাড করছেন আপনার লিস্টে, এখন বাইরেতে এখন 100টা কাস্টমার আছে অবজেক্ট। এখন আপনাকে একটা কোয়েরি দেওয়া হলো, সো আপনাকে একটা কোয়েরি প্রসেসিং করতে হবে অন ইওর অ্যাকুমুলেটেড ডেটা। তো বলা হলো যে শো অল দ্য কাস্টমার্স হুজ জিপ কোড ইজ 1229। তার মানে যারা বাড়িধারা বসুন্ধরা এলাকায় থাকেন, 1229 জিপ কোড, শুধু তাদেরকে দেখতে চাই। তাহলে আমার ওই যে 100টা কাস্টমার আছে, ওখান থেকে আমাকে ফিল্টার করে নিয়ে আসতে হবে যে আমাকে তখন গেটার দিয়ে চেক করতে হবে যে হাউ মেনি কাস্টমারের গেট জিপ কোড ম্যাচ উইথ 1229। তাহলে শুধু সেই ধরুন 100 জনের মধ্যে 10 জন ম্যাচ করলো 1229। তাহলে আমি এখন একটা টেবিলে 10টা কাস্টমার দেখাবো। এখন কাস্টমার যদি 6টা ফিল্ড থাকে তাহলে টেবিলে 6টা কলাম থাকে। তাহলে আমি প্যাসেঞ্জার যদি দেখাই, তাহলে আমি যদি দেখতে চাই শো দ্য প্যাসেঞ্জার যার জিপ কোড, অ্যাড্রেস জিপ কোড ইজ 1229, তাহলে আমার একটা টেবিল আসবে উইথ 8 কলামস, 8টা ফিল্ড। কিন্তু আমার 100টা প্যাসেঞ্জার থাকলে 100টা আসবে না, যে 8 জনের বা যে 10 জনের 1229 ওই কয়টা লোড হবে। তাহলে আপনাকে এরকম একটা কোয়েরি প্রসেসিং করতে হবে। না, এখানে কোয়েরির ক্রাইটেরিয়া হচ্ছে একটা, আপনার সার্চ প্যারামিটার একটা, সেটা কি জিপ কোড। কিন্তু এটাকে আরো টুইস্ট করা যেতে পারে। ধরেন যদি এরকম থাকে যে show all female passenger, okay, show all female passenger traveling in business class। আচ্ছা, আরো সিম্পল করে যদি বলি যে show all customer, female customer who are housewife। তাহলে কাস্টমার ক্লাসের একটা ফিল্ড হলো প্রফেশন বা অকুপেশন। তো এখানে দেখা গেল যে আমার কাস্টমার 100 জন, কিন্তু টেবিলে তো আমি 100টা লোড করবো না। তাহলে আমাকে আগে মেল ফিমেল ফিল্টার করে 40 জন ফিমেল থাকলে 60 জন এমনি বাদ দিয়ে দিতে হবে ফার্স্ট রাউন্ডে। তাহলে 40 জনের মধ্যে দেখতে হবে কার প্রফেশনের মধ্যে হাউস ওয়াইফ আছে। তাহলে 40 জনের মধ্যে দেখা গেল যে 4 জন হাউস ওয়াইফ আর 36 জন জব করে। তাহলে আমি ওই 4 জন আমার আউটপুটে কি আসবে, 4টা রো আসবে। তাহলে এরকম একটা কোয়েরি প্রসেসিং আপনাকে করতে হবে, এটাই আপনার মিডটা। তাহলে আপনাকে আগে মডেল ক্লাস বানাতে হবে উইথ প্রাইভেট ফিল্ডস, কনস্ট্রাক্টরস, গেটার, সেটার্স, toString and a custom method. Then create the XML file and give necessary FXID, যেগুলোকে নোট FXID লাগবে এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, কেউ আপনাকে বলে দিবে না। দেওয়ার পরে আপনাকে আবার কয়টা অন অ্যাকশন দরকার বা ইভেন্ট হ্যান্ডলার দরকার সেগুলো বলে এফএক্সএমএল সেভ করে কন্ট্রোলার জেনারেট করতে হবে। তারপরে কন্ট্রোলারে গিয়ে কোড লিখতে হবে। তা একটা কোড থাকবে এই যে অ্যাড বাটনের জন্য ক্রিয়েট নিউ কাস্টমার, আর একটা কোড থাকবে এই ফিল্টার করে ফিল্ড লোড করে। তাহলে দুইটা অন অ্যাকশন মিনিমাম।
একটা হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট করার জন্য, আর একটা হচ্ছে অ্যাকুমুলেটেড অবজেক্টগুলোকে ফিল্টার করে টেবিলে আউটপুট লোড করার জন্য, ফিল্টারড আউটপুট। তাহলে এই কাজটুকুই আপনি করবেন একটা প্রজেক্টে, করে এই প্রজেক্ট ফোল্ডারটা তৈরি হবে না, এই যে প্রজেক্ট ফোল্ডার, তাহলে এইটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। আমি যদি এখন চাই তাহলে আমার এই প্রজেক্ট ফোল্ডার, এই যে আমার এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। তো প্রজেক্ট ফোল্ডার তো আপনি আপলোড করতে পারবেন না, তাহলে আপনি এখন এটাকে জিপ করবেন, সেন্ড টু জিপ। এইটা আপনি এখন গুগল ফর্মে আপলোড করে দেবেন, মিডটার্ম শেষ। তাহলে এই পুরো কাজটা করার জন্য ইউ উইল গেট 1 আওয়ার। হ্যাঁ, আপনার মডেল ক্লাস যদি কোশ্চেনে বলা থাকে, আপনার মডেল ক্লাস কাস্টমারের ফিল্ড হচ্ছে আইডি, নেম, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, তাহলে মডেল ক্লাস বানাইতে কতক্ষণ লাগবে আপনি বলেন? আপনি কি করবেন? ধাম নিউ জাভা ক্লাস, তারপরে কি করবেন? নাম দিয়ে দিবেন কাস্টমার, তারপরে কি বলবেন? ট্যাব দিয়ে বডির ভিতরে প্রাইভেট ইন্ট আইডি, প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট লোকাল ডেট অফ বার্থ, প্রাইভেট স্ট্রিং জেন্ডার, এইটুকুই টাইপ করলেন। এরপর কি করবেন? জেনারেট কনস্ট্রাক্টরস গেটার সেটার টু স্ট্রিং, শেষ, মডেল ক্লাস শেষ। এখন খালি কাস্টম মেথডটা কি বলছে? আচ্ছা, কাস্টম মেথড হলো এই কাজটা সে কাস্টমার করতে পারবে। তাহলে মেথডের বডি বানায় রাখেন যে পাবলিক ভয়েড অমুক, কোড আপনি পড়বেন, তাহলে আপনার মডেল ক্লাস শেষ। এখন আপনি কি করবেন? আমার এখানে 5টা ফিল্ড, তাহলে নিউ এফএক্সএমএল, ধাম 5টা লেভেল নিয়ে আসেন, তারপর 5টা নোট বসায় দেন, টেক্সট ফিল্ড বা ড্রপ ডাউন যাই হোক বসায় দিলেন, একটা বাটন, তারপর আপনি একটা টেবিল ড্র্যাগ করে নিয়ে আসলেন ওই যে লাইব্রেরি এফএক্সএমএল এর বাম পাশ থেকে, ওখানে কলাম 2টা থাকে, আপনি ডুপ্লিকেট করে যে কয়টা কলাম লাগিয়ে দিয়ে দিলেন, তার নিচে পাশে একটা লোড বাটন দিলেন। তাহলে এই এফএক্সএমএল ডিজাইন করতে তো আপনার 5-7 মিনিট বেশি লাগার কথা না। ড্র্যাগ এন্ড ড্রপ করতে ওখানে অ্যালাইন হইলো কিনা, সাইজ ছোট হলো কিনা, ডাজন্ট ম্যাটার। আমরা সৌন্দর্যের ব্যাপারে কোনো মার্ক নাই, অ্যাস্থেটিক্স এর জন্য কোনো মার্ক নাই, আপনি কাজ পারেন কিনা এটার জন্য মার্ক। এরপরে আপনাকে একটু এই নোটগুলোর মধ্যে কয়টা রেফারেন্স আইডি লাগবে এটা ডিসাইড করতে তো 1 মিনিট বেশি লাগে না। তো নাম দিয়ে দেন, আর অন অ্যাকশন তো আপনি বুঝতেইছেন, 2টা বাটনের 2টা অন অ্যাকশন, তো অন অ্যাকশনগুলোর নাম দিয়ে দেন, সেভ করেন, আপডেট কন্ট্রোলার। তাহলে মডেল ক্লাস তৈরি করে কাস্টম মেথডের কোড ছাড়া, মানে এমটি বডি সহ বাকি পুরো মডেল ক্লাস এফএক্সএমএল ডিজাইন করে আপডেট কন্ট্রোলার করে ইম্পোর্ট করা পর্যন্ত আপনার 15 মিনিটের বেশি লাগবে না। একটাই থাকবে মডেল ক্লাসে। না, বাটন তো হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য, আর একটা হচ্ছে ফিল্টার করার জন্য। ওই কাস্টম মেথডকে কল করার জন্য না, একটা বাটন হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার জন্য, অ্যাকুমুলেট করার জন্য, আর একটা বাটন হচ্ছে অ্যাকুমুলেটেড অ্যারে লিস্ট বা লিস্টটাকে প্রসেস করে টেবিল লোড করার জন্য। এখন আমার কাস্টমারের একটা কাস্টম মেথড আছে, সেটা এখন যেখানে যার দরকার সে ইউজ করবে। আপনার এই একটা এফএক্সএমএল তো আপনার প্রজেক্ট না, আপনার প্রজেক্টে আরো এফএক্সএমএল আছে, এই কাস্টমার অবজেক্টের আরো অনেক ইউজ আছে, আপনাদের একটা খণ্ডিত অংশ করতেছে, তাই না? এখন আপনাকে বলা হইতে পারে যে এই কাস্টম মেথডটা ওই জায়গায় ইউজ হবে, অথবা আপনার এখানে তো এটা কোনো ইউজ নাও থাকতে পারে, কিন্তু মেথডটা তো আপনাকে রেডি করতে হবে। এখন ধরেন আমার যদি এখন এরকম থাকে যে আমার যদি স্টুডেন্ট যদি মডেল ক্লাস হয়, এখানে যদি আমার গ্রেডগুলো থাকে, গ্রেডগুলো যদি আমি স্টোর করি একটা অ্যারেতে, তাহলে কাস্টম মেথড হতে পারে যে গেট মিডিয়ান গ্রেড বা গেট মোড গ্রেড। মোড গ্রেড মানে কি? যে গ্রেডের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তাহলে আপনি 40টা কোর্স করছেন, তার মধ্যে 18টাতে এ পাইছেন, কয়েকটাতে এ মাইনাস পাইছেন, বাকিগুলো বি প্লাস। তাহলে আপনার হাইয়েস্ট নাম্বার অফ গ্রেড কোনটা রিপিট হয়েছে বেশিবার? এ। তাহলে মোড কি? আপনার 50টা গ্রেডের মধ্যে মোড কোনটা? এ। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে গ্রেডগুলোকে যদি সর্ট করেন এফ থেকে এ পর্যন্ত, তাহলে মাঝের ভ্যালু যেটা সেটাই মিডিয়ান। তা আপনি যদি 41টা কোর্স করে থাকেন, তাহলে 21 নাম্বার গ্রেডটাই হচ্ছে মিডিয়ান,
আর যদি 42টা কোর্স করে থাকেন তাহলে 21 আর 22 এটা তো অ্যাভারেজ নাম্বার না যে অ্যাভারেজ করে মিডিয়ান বল, তাহলে দুইটাই মিডিয়ান হবে, দুইটা মিলেই মিডিয়ান। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে কাস্টমার, মানে বুঝতে পারছেন তো, আপনার কাস্টমার তো এমন আহামরি কোনো কমপ্লিকেটেড লজিক না যেটা চিন্তা করতে 10 মিনিট লাগে, এটা একটা 1 মিনিট চিন্তাটা। এরকম একটা জিনিস যে আপনার ধরেন একটা অ্যারে আছে, তাহলে এই অ্যারের হাইয়েস্ট ভ্যালু কি বা এভারেজ ভ্যালু কি, এইটা প্রিন্ট করার জন্য বা এটা গেট করার জন্য একটা কাস্টম মেথড। তাহলে কাস্টম মেথড আপনি লিখতে পারলেন কিনা ওটা 5 মার্ক, ফিল্ডগুলো ডিক্লেয়ার করে করছেন কিনা ঠিক মতো উইথ প্রপার টাইপ 5 মার্ক, আর এই অটো জেনারেটেড স্ট্যান্ডার্ড মেথডের জন্য 5 মার্ক, তাহলে মডেল ক্লাসের 15 মার্ক। বাকি থাকলো কত? 85। আচ্ছা, 85 এর মধ্যে আপনি সিন বিল্ডার এফএক্সএমএল ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এটার জন্য 10 মার্ক। সিন বিল্ডারের কোড সেকশনে গিয়ে আপনি এফএক্স আইডি এবং অন অ্যাকশন গুলো দিবেন, এটার জন্য 5 মার্ক। তাহলে সিন বিল্ডারে কত গেল? 15, 10 প্লাস 5, মানে অ্যাকচুয়াল ড্র্যাগ এন্ড ড্রপের জন্য 10, আর এই যে নাম ঠিকানা নাম আর মেথড গুলো ডিসাইড করতে পারা, এটার জন্য 5। তাহলে সিন বিল্ডার থেকে 15, মানে এফএক্সএমএল ফাইল থেকে 15, আর মডেল ক্লাস থেকে 15, কত গেল? তাহলে 70 হলো কন্ট্রোলার ক্লাস। তাহলে কন্ট্রোলার ক্লাসে আপনাকে একটা ভ্যালিডেশন করতে হবে, কোন একটা ইনপুট, এটা বলে দিতে হবে এই ইনপুটটা ভ্যালিডেট করেন, এই হচ্ছে তার রুল। তাহলে যেমন আমাদের এই 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 প্যাসেঞ্জার ক্লাসে যদি বলা থাকে যে আপনি এই ইমেলটাকে ভ্যালিডেট করেন, ভ্যালিডেশন রুল হলো ওখানে @ থাকা লাগবে, বাট মাল্টিপল @ থাকতে পারবে না। তাহলে আপনার কাজ কি, এটাকে টেক্সট করে একটা স্ট্রিং এ নিয়ে আপনি ক্যারেক্টারগুলো চেক করবেন যে @ আছে কিনা এবং সেটা কাউন্ট কত। সেটা যদি 0 হয় বা 1-এর বেশি হয় তাহলে ইনভ্যালিড। তাহলে আপনাকে বা বলা হলো যে এই ডেট অফ বার্থ আপনি প্যাসেঞ্জার হইতে হইলে সাইন আপ করতে হলে আপনাকে 18 বছর বয়স হতে হবে। তাহলে এটাই যদি ভ্যালিডেশন রুল হয়, তাহলে আপনি দেখবেন যে এখানে যে ডেটটা সিলেক্ট করতেন আর আপনি সিস্টেম ডেট নিতে পারেন, লোকাল ডেট ডট নাও আপনাকে সিস্টেম ডেট দিবে নাও মেথড। তাহলে আপনি দুইটা ডেটের বিটুইন 18 বছর হয় কিনা বিটুইন মেথড দিয়ে বের করে ফেলতে পারবেন। এগুলো আমরা আলোচনা করবো। তাহলে আপনাকে একটা পার্টিকুলার ফিল্ড ভ্যালিডেট করতে হবে, ইনপুট সেটা বলে দেওয়া হবে। তাহলে আপনি ভ্যালিডেশন করলেন, এটার জন্য একটা মার্ক আছে। তারপরে আপনি অবজেক্ট ক্রিয়েট করলেন, এটার জন্য মার্ক আছে। হ্যাঁ, তারপরে আপনি ফিল্টার করে টেবিলে লোড করলেন, এগুলোর জন্য মার্ক আছে। এইভাবে বাকি 70 মার্ক ডিস্ট্রিবিউট করা থাকবে। হ্যাঁ, স্যাম্পল কোশ্চেন দিলে বুঝতে পারবেন, স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? পুরোনো একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের এখন বাদ থাকলো কি? আমাদের বাদ থাকলো হলো, আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমাদের বাদ থাকলো হলো যে এই কাজগুলো করতে হলে মেথড ওভারলোডিং, মেথড ট্রেনিং, এই কালেকশন ক্লাস, এগুলো আমাদের জানা লাগবে। ক্লাস টেবিল কিভাবে ইউজ করতে হয় এফএক্সএমএল এ সেটাও আমাদের জানতে হবে। একটু নয়েজ বন্ধ রাখেন, লাস্ট মিনিট। এটা তো গেল, কিন্তু আপনাদের ক্লাস ডায়াগ্রাম বানানোর সময় কিন্তু হয়ে গেছে। তাহলে এখন এর সাথে আমরা এই যে 13 তারিখের আগে আমরা আরো কিছু কনসেপ্ট আলোচনা করে ফেলবো। যে ক্লাস আপনি বানালেন, ধরেন আপনি একটা ক্লাস, আপনার দাদা আর একটা ক্লাস, তাহলে ক্লাসগুলো আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? ফ্রম দ্য ওয়ার্কফ্লো ডেসক্রিপশন। এটা আমরা রিভিউতে আলোচনা করে ফেলছি অলরেডি, তাই না? যেমন ওয়ার্কফ্লো ডেসক্রিপশন থেকে আমি ক্লাসগুলোকে আইডেন্টিফাই করি, সেটাও আমি একটা প্রসেস করে দেখাবো যে কিভাবে আইডেন্টিফাই করতে হয় একটা ওয়ার্কফ্লো থেকে। ঠিক আছে? তাহলে আইএস এর একটা ওয়ার্কফ্লো থেকে কিভাবে প্রয়োজনীয় ক্লাসগুলো আমরা ডিটেক্ট করব, এটা আমরা ক্লাসে এক্সারসাইজ করব, যাতে ইউ ক্যান অ্যাপ্লাই ইট অন ইওর ওন প্রজেক্ট। তা আপনি ক্লাসগুলো আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করাটাই শেষ কথা না, ক্লাসগুলো একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত এইটাও আমাকে ওই ক্লাস ডায়াগ্রামে দেখাইতে হবে। The relations between the classes, among the classes. এখন আপনি তো একটা অবজেক্ট আসলে, তাই না? কিন্তু ধরেন আপনি একটা ক্লাস আর আপনার দাদা একটা ক্লাস, তাহলে আপনার ওই দাদার সাথে আপনার রিলেশন কি? মানে আপনার গ্র্যান্ডফাদার, উনি মনে করেন একটা ক্লাস, আপনি আর একটা ক্লাস, সম্পর্ক কি? ইনহেরিটেন্স।
আপনার আব্বা আপনার দাদার কাছ থেকে একটা বাড়ি ইনহেরিট করছে, জেনেটিক প্রপার্টি ইনহেরিট করছে, তাহলে আপনার দাদা বাবা যেরকম লম্বা মাথায় চুল আছে বা নাই, আপনারও সেরকম। সিমিলার পসিবিলিটি, জেনেটিক প্রপার্টি। অলসো ইউ ইনহেরিট দ্য ম্যাটেরিয়াল প্রপার্টি। আপনি আপনার ফাদারের কাছ থেকে 2টা বাড়ি ইনহেরিট করছেন, কিন্তু একটা উনি আবার ওনার দাদার কাছ, ওনার ফাদারের কাছ থেকে পাইছে। 2টার মধ্যে একটা আপনার দাদা, আর একটা আপনার ফাদার নিজে বানাইছে, তার 2টা বাড়ি পাইছে। তাহলে দাদার সাথে আপনার সম্পর্ক কি? ইনহেরিটেন্স। আচ্ছা, কার একটা ক্লাস হতে পারে? পারে কি পারে না? ইঞ্জিন অলসো ইজ এ ক্লাস। কারের সাথে ইঞ্জিনের সম্পর্ক? ইনহেরিটেন্স না। কিভাবে? কার ইঞ্জিন ইনহেরিট করে না ইঞ্জিন কার ইনহেরিট করে? কিভাবে ইনহেরিট করে? ইনহেরিট করে না। কার কন্টেইন এন ইঞ্জিন। তাহলে এখানে হচ্ছে কন্টেইনমেন্ট, রিলেশন হচ্ছে কন্টেইনমেন্ট। কার ইজ দ্য কন্টেইনার ক্লাস, ইঞ্জিন হচ্ছে কন্টেইনড ক্লাস। আর এই যে আপনি স্টুডেন্ট আর আমি ফ্যাকাল্টি, আপনার সাথে আমার রিলেশন কি? ইনহেরিটেন্স না কন্টেইনমেন্ট? কিভাবে? আমার ভিতরে স্টুডেন্ট পাওয়া যাবে কম্পোনেন্ট হিসাবে? কারের ভিতরে ইঞ্জিন আছে কম্পোনেন্ট হিসাবে। কারের ঢাকনা খুললে একটা ইঞ্জিন দেখা যায়, তাহলে কার অবজেক্টের ভিতরে একটা ইঞ্জিন অবজেক্ট বসে আছে, কন্টেইনমেন্ট। তা আমাকে কেটে ফেললে করাত দিয়ে কি ভেতরে একটা স্টুডেন্ট বের হবে? তা তো বের হবে না, তাই না? তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? How we are related? How a faculty class related with the student class? Association. I am associated with you because I give you assignment, I take your attendance, I give your grade. You are associated with me because you submit your assignment to me, you evaluate me. So তাহলে এখানে আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে অ্যাসোসিয়েশন। তাহলে আমি 25টা মডেল ক্লাস বানাইলাম, আইডেন্টিফাই করলাম। এখন ক্লাসগুলো কার সাথে কিভাবে রিলেটেড, কোনটা ইনহেরিটেন্স, কোনটা কন্টেইনমেন্ট, কোনটা অ্যাসোসিয়েশন, এগুলো আমাকে ডায়াগ্রামে দেখাতে হবে। বিকজ ইট হ্যাজ সিগনিফিকেন্স ফর দ্য প্রোগ্রামার, হাউ দ্য ক্লাসেস উইল বি ইমপ্লিমেন্টেড ইন IntelliJ। খালি ফিল্ড আর গেটার সেটার দিলেই তো ক্লাস হয় না, তাই না? তাহলে ক্লাসের কোডগুলো, ক্লাসগুলোর মধ্যে কি কি রেস্ট্রিকশন থাকবে না থাকবে, এগুলো এই ক্লাস ডায়াগ্রাম, যার কারণে ক্লাস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্লাস ডায়াগ্রাম বানাইতে হলে আগে ক্লাস আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আমার দরকার একটা প্রপার সিআরএ রিপোর্ট। ক্লাস আইডেন্টিফাই করার পর আমাকে এখন অ্যানালাইসিস করে দেখতে হবে ক্লাসগুলো একটা একটার সাথে কিভাবে রিলেটেড, সেই রিলেশনগুলো আমাকে ক্লাস ডায়াগ্রামে দেখাইতে হবে। সো আই জেনারেট এ ক্লাস ডায়াগ্রাম ইউজিং দ্য draw.io টুল, অ্যান্ড দেন সেইটা এবং সিআরএ রিপোর্ট এই দুটো সামনে থাকলে ইউআই ডিজাইনার তখন পিকচারে আসবে, সে তখন এফএক্সএমএল বানাবে, আর এই 3টাকে ইউজ করে প্রোগ্রামার তখন ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করবে। তো তাহলে এই ক্লাস ডায়াগ্রাম বানানোর কাজ আপনাদের শুরু করে দিতে হবে মেবি আফটার 1 উইক। হ্যাঁ, তাহলে আমরা এই নেক্সট উইক, এই উইকে আপনারা আরো 2টা সেশন পাচ্ছেন টিউসডেতে, আর নেক্সট উইকে 3টা পাচ্ছেন। তাহলে নেক্সট উইকের মধ্যে আমাদের আরো 5টা ক্লাস হয়ে যাবে, 7.5 ঘন্টা। মানে মিডের আগে আমরা ক্লাস ডায়াগ্রামের ব্যাকগ্রাউন্ড গুলো স্টাডি করে ফেলবো, কারণ আমাদের যে কনসেপ্ট আরো লাগবে, ইনহেরিটেন্স আলাপ করতে হবে, কন্টেইনমেন্ট আলাপ করতে হবে, অ্যাসোসিয়েশন কি, এগুলো যদি না বুঝি ক্লাস ডায়াগ্রাম বানাবো কিভাবে? ক্লাস আইডেন্টিফাই করলেই তো খালি হবে না, রিলেশন গুলোও তো আমাকে কনসেপ্ট শিখতে হবে, যে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, কন্টেইনমেন্ট কিভাবে কাজ করে, অ্যাসোসিয়েশন কিভাবে, এগুলো আমাকে বুঝতে হবে না কনসেপ্ট। তাহলে এগুলোর জন্য আমার কিছু থিওরিটিক্যাল এবং ইলাস্ট্রেটেড এক্সাম্পল দিয়ে জিনিসগুলো আলোচনা করতে হবে। সো এর জন্য আমাদের কিছু টাইম স্পেন্ড করতে হবে। দেন ইউল বি রেডি টু মেক দ্য ক্লাস ডায়াগ্রাম। বাট বিফোর দ্যাট, ওই লেভেলে যাওয়ার আগে আপনাকে সিআরএ রিপোর্ট স্ক্রুটিনাইজ করে ক্লাস খুঁজতে হবে। তাহলে প্রবাবলি সাম টাইম ইন নেক্সট উইক, মানে আমাদের মিডের কাজটা হয়ে গেলেই, টেবিল রিলেটেড কাজটুকু হয়ে গেলেই আপনাদেরকে আমি আগে প্রথমে যেটা দেখাবো, সিআরএ রিপোর্ট থেকে কিভাবে ক্লাস আইডেন্টিফাই করতে হবে। তাইলে আপনারা ওই কাজটা শুরু করে দিতে পারবেন। তো এই কাজটা করতে করতে আমরা যে ইনহেরিটেন্স, কন্টেইনমেন্ট, এগুলো আলোচনা করে ফেলবো, তখন আপনি ক্লাস ডায়াগ্রাম বানানোর কনসেপ্ট আপনার হয়ে যাবে। সো দ্যাট মিড টার্ম দেওয়ার পরে পরেই আপনি একটু সময় নিয়ে ক্লাস ডায়াগ্রামটা সাবমিট করুন। ঠিক আছে? বিকজ ইউ হ্যাভ অনলি less than 2 months to complete the project.
মিডের না আইদার 13 14 বলতে ডিপেন্ড অন দা আপনার ক্লাস টাইম। যাদের এসটি তে তাদের 13, যাদের এমডব্লিউ তাদের 4, সো আপনাদের 13। না এখন কথা হলো যে আপনার সিএল রিপোর্টের ডেডলাইন কবে ছিল সেটা দেখেন, সো একটুখানি পুশব্যাক হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ কুইজ হবে।